Welcome to the Podmas YouTube channel, powered by Auto Academy. আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। যেমন কি আমি প্রমিস করেছিলাম কি আমরা ব্যাংকিং এর জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে আপ টু ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস অব্দি সবকিছু করব। হ্যাঁ, আজকে সেই ভিডিওটাই এনেছি। অবশ্যই যারা ব্যাংকের প্রস্তুতি নিচ্ছ তারা একদম জাস্ট নিজেকে কিছু না ভেবে সে একদম নিউট্রাল ভেবে স্টার্ট করো আজকে থেকে, যেমন আমি আজকে শুরু করলাম। ধরে নিলাম আমি অ্যাসপিরেন্ট অফ দ্য ব্যাংক, আর ব্যাংকের একটা প্রস্তুতি নিচ্ছি, তাহলে কেমন ভাবে নেব সেই প্রশ্নটা আমাকেও করব, আমি নিজেকে করব, তোমাকেও করব। তবে তুমি আমাকে যদি প্রশ্ন করতে চাও কমেন্ট বক্স হবে, অবশ্যই কমেন্ট করবে, এবং এই জায়গাটা তোমার জন্য কিন্তু ওপেন রয়েছে। সবকিছু দিক থেকে ইনফরমেশন যতটা নিতে পারো ততটা। তো চলো আজকে দেরি না করে আজকে আমরা আলোচনা করব সেটা ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এর একটা পার্ট। একদম আজকে থেকে শুরু করলাম এপিসোড 1। সো আজকে এপিসোড 1 এ কি কি আলোচনা করব, ফার্স্ট অফ অল আগে তোমাকে বলে দিই। আমরা একদম বেসিক থেকে শুরু করছি। ব্যাংক বলে জিনিসটা কি সেটা আমিও জানি না, ধরে নিলাম, অ্যান্ড সেখান থেকে শুরু করলাম। তাহলে চলো এই ব্যাংকিং সিস্টেমটা আমরা নিয়ে আলোচনা করব, হিস্ট্রি অফ ব্যাংকিং নিয়ে আলোচনা করব, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আলোচনা করব, এবং আমরা যে আজকে অবশেষে আমরা করব আরবিআই মেথডস গুলো, কেমন? তো সেই সিস্টেম গুলো আলোচনা বিষয় আজকে থাকবে। তো চলো দেরি না করে আজকে আমরা নিয়ে শুরু করি ব্যাংক। আচ্ছা, ব্যাংক বলতে কি বোঝায়? ব্যাংক হচ্ছে একটা সার্ভিস যে নাকি প্রোভাইড করে কাস্টমার্সদের কি, তো কাস্টমার্সদের যাবতীয় ইনফরমেশন অ্যাবাউট দ্য কতটা কি সেভিংস ইনভেস্টমেন্ট কি করলে কি হয় ভালো সব। তার মানে যে মানুষ টাকা নিজের বাড়িতে রেখে মাল্টিপ্লাই করতে পারছে না, বা যে মানুষ টাকা নিজের বাড়িতে বুঝতে পারছে না কিভাবে কি করব, তাদের জন্য ব্যাংক। তো ব্যাংক ব্যাপারটা কি নিয়ে আলোচনা, আর অবশ্যই ডেফিনেশন ওয়াইজ আজকে আমি দেখে নেবো। তো চলো শুরু করি। ফার্স্ট, আমি আগেই বলেছিলাম কি বডমাস ব্যাংকিং এর মাধ্যমে আমরা আলোচনা করতে শুরু করব আজকে এপিসোড 1। তো বডমাস ব্যাংকিং এর মাধ্যমে যে ফার্স্ট এপিসোড নিয়ে নেবো আজকে সেটি হলো ব্যাংকিং নিয়ে আলোচনা। তো ব্যাংকিং সিস্টেমটা আমরা এখানে দেখছি। ব্যাংকিং ইজ অ্যান ইনস্টিটিউশন which attracts the deposit from the public। ভালো করে বুঝবে, আমি আবার বলছি, attract the deposit, তার মানে তোমার কাছে যদি টাকা থাকে সেই ডিপোজিটটা পাবলিকের যেটা রয়েছে সেটা কিন্তু ব্যাংকের মধ্যে থাকে। মানে ব্যাংক চায় যে তোমার ডিপোজিটটা তুমি নিয়ে আসো ব্যাংকে, যেন ব্যাংক কিন্তু সেই টাকাটাকে মাল্টিপ্লাই করতে পারে। তাহলে ডেফিনেশন, ব্যাংক ইজ অ্যান ইনস্টিটিউশন which attracts deposit from the public and lends the money। তার মানে ধরো একটা পার্সন এ আছে, পার্সন এ লাইক রাহুল আছে, আর এই সাইডে ব্যাংক আছে। রাহুল একটা কাস্টমার, চলো এইভাবে বুঝি। রাহুল এখানে রয়েছে, ধরো রাহুল এই সাইডে রয়েছে, ওকে। এবং এই যে রাহুলের যে ব্যাপারটা বললাম, সে তো কাস্টমার একটা, তাই তো, সে তো একটা কাস্টমার, ওকে। এবার হচ্ছে কি, রাহুল একটা কাস্টমার, সে যাচ্ছে কোথায়? ব্যাংকে। এবার ব্যাংকে সে ডিপোজিট রাখছে, অবশ্যই ডিপোজিট রাখছে। তাহলে রাহুল কি পাবে তার বিনিময়? ব্যাংক থেকে কি পাবে? ইন্টারেস্ট। হ্যাঁ স্যার, রাহুল কি পাবে? ব্যাংক থেকে ইন্টারেস্ট। এবার হচ্ছে কি, ব্যাংক ওই টাকাটা যেটা রাহুলের নিয়েছিল সেটা কোথায় ডিপোজিট করবে? ব্যাংক ডিপোজিট করবে, বা ব্যাংক বলতে সেটাকে কি করে? লোন দেয়। হ্যাঁ, ব্যাংক সেটাকে লোন দেয়। এবার লোন কাকে দেবে? সে ধরো দিল সোমনাথকে। তো ব্যাপারটা কি দাঁড়ালো, কি সোমনাথ যে লোন নিতে এসেছিল, আমি আবার বলছি যে সোমনাথ লোন নিতে এসেছিল, সেটা কি? এক সেকেন্ড। সোমনাথ যে লোন নিতে এসেছিল ব্যাংক থেকে, সে হচ্ছে কাস্টমার। কোন কাস্টমার? লোন টেকার, মানে যারা লোন নেয়। আর রাহুল অলসো কাস্টমার, কিন্তু রাহুল টাকা ডিপোজিট করছে। তো ব্যাংক একটা সার্ভিস দেয়। ব্যাংক বলছে রাহুলকে আমি তোমায় ইন্টারেস্ট দেব, ঠিক, আর তোমার টাকাটা নিয়ে আমি মার্কেটে ইনভেস্ট করবো, মানে লোন দেবো।
এবার লোনটা যে সোমনাথ পেলো, তাহলে সোমনাথ উল্টে কিন্তু ব্যাংকে কি দেবে? অবশ্যই ইন্টারেস্ট দেবে, তাই তো? সোমনাথ কি দেবে? ইন্টারেস্ট দেবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি আমাদের এই টাকাটা যেটা আমাদের রাহুল দিয়েছিল সেই ইন্টারেস্টটা পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ব্যাংক যে লোন দিচ্ছে সোমনাথকে, সোমনাথ যে ইন্টারেস্টটা দেবে অবশ্যই কোন ইন্টারেস্টটা বেশি হবে? স্যার ইন্টারেস্ট যেটা রাহুল পাবে না ইন্টারেস্ট যেটা সোমনাথ পাবে বা দেবে? সোমনাথ যে ইন্টারেস্টটা দেবে ব্যাংকে সেই ইন্টারেস্টটা অবশ্যই কিন্তু একটু বেশি হবে। হ্যাঁ, কিন্তু রাহুল যেটা পাবে সেটা একটু কম পাবে, কেন কি মাঝখানে যে টাকাটা ব্যাংক কিন্তু খাবে সেটা সার্ভিস ট্যাক্স। তার মানে কি ব্যাংক একটা চার্জ করে কি দেখো তোমার টাকাটা মাল্টিপ্লাই করেছি, তো অবশ্যই যে মাল্টিপ্লাই করে যে ইন্টারেস্টটা আসছে সেটা ইন্টারেস্টটা আমি তো নেবই, কেন কি ব্যাংক হিসেবে আমি খুলে বসে আছি কিসের জন্য? অবশ্যই। কিন্তু যে রাহুল পাবে ইন্টারেস্টটা সেও স্যাটিসফাইড, আবার কি সোমনাথ যে লোনটা নিচ্ছে সেও স্যাটিসফাইড। তার মানে কি ব্যাংক মাঝখানে স্যাটিসফাইড করায় দুজনকে। তাহলে আমি আবার বলছি, ব্যাংক কিন্তু কি করে? অ্যাট্রাক্ট করে ডিপোজিট ফ্রম দ্য পাবলিক, অবশ্যই, অ্যান্ড লেন্ডস দ্য মানি টু দ্য নিডি পার্সন। নিডি পার্সন মানে বুঝতে পারছো কি সে কিন্তু আমাদের নিড পার্সন যারা আছে তাকে কিন্তু লোন দেবে, অ্যান্ড সে অনুযায়ী আমরা দেখতে পারবো হ্যাঁ স্যার এইভাবে কিন্তু আমাদের লোন মার্কেটে চলে। এবার কি বলছে? টু অ্যাট আ ভেরিয়াস ইন্টারেস্ট মানে বিভিন্ন সুদে দেবে আর কি, আন্ডার দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। তো ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর মাধ্যমে আমাদের কিন্তু প্রত্যেকটা সরকারি বেসরকারি ব্যাংকগুলো আমরা লোন দেখেছি, লোন দেবে কাকে? দ্য কাস্টমার নিডি পার্সনকে, এবং অ্যাট্রাক্ট করবে দ্য ডিপোজিট ফ্রম দ্য পাবলিক। তার মানে কি একদিকে পাবলিক কিন্তু ডিপোজিট দেবে, ঠিক, একদিকে পাবলিক কিন্তু ডিপোজিট দেবে, বুঝতে পারছো? তার মানে পাবলিক থেকে টাকা নেবে কে? অবশ্যই ব্যাংক, অ্যান্ড ব্যাংক কিন্তু এখানে ডিপোজিট নিচ্ছে, ঠিক, এবং আমাদের ব্যাংক সেই টাকাটা লোন দেবে কাকে? ধরো আমি বলি সোমনাথকে, তাহলে সোমনাথ হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের কাস্টমার, সে আবার এখানে লোন নিচ্ছে। এই হচ্ছে সিস্টেম অফ দ্য ব্যাংক। অলরাইট, তাহলে ব্যাংক ওভারঅল আমরা তো বুঝতে পারলাম কি স্যার ব্যাংক করেটা কি। ব্যাংক একদিক থেকে টাকা নেয় আর একদিকে টাকা দেয়, আর এই সার্ভিসটাকে আমরা দেখে থাকি ব্যাংকিং সার্ভিস বলে থাকি। এই ব্যাংকিং সার্ভিসের জন্য যে সার্ভিস ট্যাক্স ব্যাংক কাটে সেটাকেই আমরা ব্যাংকিং বলি। তো যাকে আশা করি তোমার ব্যাংকিং সিস্টেমটা ওভারঅল বোঝা গেছে কিভাবে আমাদের স্যাচুরেটেড মার্কেটটা দেখা হয়। ঠিক আছে, চলো শুরু করি এবার ব্যাংকের পরের স্টেপটা, সেটা কি? অবশ্যই আমি বলেছিলাম কি আজকে আরবিআই ব্যাংকিং দুটোই কিন্তু নিয়ে আলোচনা করব। লেটস সি। তো ফার্স্ট অফ অল আমরা হিস্ট্রিতে চলে যাব, প্রথম ব্যাংক কবে কি স্থাপিত হয়েছিল সেটা নিয়ে আলোচনা। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি কি ফার্স্ট ব্যাংক, ভারতের ফার্স্ট ব্যাংক, ঠিক আছে, যেটা হয়েছিল ব্যাংক অফ হিন্দুস্তান 1770 সালে। ঠিক আছে, এবার এর কমিশনের নামটা যদি দেখি তাহলে কমিশনের নাম ছিল আলেকজান্ডার অ্যান্ড কমিশন। হ্যাঁ, আলেকজান্ডার কমিশনের মাধ্যমে এই ব্যাংকটা খোলা হয়। তবে স্যার কোথায় খোলা হয়? হিন্দুস্তানে খোলা হয়। হিন্দুস্তানে কোথায় খোলা হয়? তাহলে বলবে কলকাতা। ইয়েস স্যার, কলকাতা বলাটা কিন্তু আজকের দিনে, নাহলে আগে যদি বলতাম তাহলে আগে বলতাম ক্যালকাটা। ক্লিয়ার? তো ব্যাপারটা হলো কি স্যার প্রথম ব্যাংক যেটা স্থাপিত হয় ব্যাংক অফ হিন্দুস্তান 1770 সালে। সেকেন্ড যদি ব্যাংক বলি তাহলে জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1786 সালে। এইভাবে তোমাকে মুখস্থ করতে হবে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া সবচেয়ে পুরনো ব্যাংক লোকেরা বলে, কেন? কেন কি তোমরা জানবে এই যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক হিসেবে আমরা নিয়ে থাকি অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। কেন, কি কারণে? কারণ হচ্ছে এটা কি বেসিক্যালি আমাদের একটা প্রেসিডেন্সি ব্যাংক লঞ্চ হয়েছিল, আর এই প্রেসিডেন্সি ব্যাংক আমাদের কে খুলেছিল? ব্রিটিশ। আর যদি বলো এই প্রেসিডেন্সি ব্যাংক যে কমিশনের মাধ্যমে খোলা হয়েছিল সেই কমিশনের নাম হচ্ছে চেম্বারলিন কমিশন। কি বলবে? চেম্বারলিন কমিশন। হ্যাঁ স্যার, এবার এই চেম্বারলিন কমিশনের মাধ্যমে তিনটে ব্যাংক যখন স্থাপিত হলো, নামটা কি? সবচেয়ে পুরনো ব্যাংক ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ মাদ্রাস। ঠিক আছে, তাহলে এই যে ব্যাংক অফ বেঙ্গল, বম্বে, মাদ্রাস তুমি দেখছো, এটা বেসিক্যালি আমাদের মানে হয়েছিল একদম মানে বলতে প্রেসিডেন্সি ব্যাংকের শেষের দিকে যখন ব্রিটিশ ওপেন করে। তো ব্রিটিশ দ্বারা যে ওপেন ফার্স্ট ব্যাংক যদি বলো তাহলে অবশ্যই প্রেসিডেন্সি ব্যাংক। আর যদি বলো কি এই যে ব্যাংক অফ হিন্দুস্তান ব্যাংকটা কে খুলেছিল, তো অবশ্যই আলেকজান্ডার যখন লেখা আছে তাহলে অবশ্যই উত্তর কি হবে? পর্তুগিজ, তাই তো?
তাহলে পর্তুগিজ দ্বারা যে ব্যাংকটা খোলা হলো সেটাকে ব্যাংক অফ হিন্দুস্তান বলি আমরা, আর ব্রিটিশের মাধ্যমে যে ব্যাংকটা খোলা হলো সেটাকে আমরা বলে থাকি অবশ্যই দ্যাট ইজ প্রেসিডেন্সি ব্যাংক। তাহলে সেখানে এই যে তুমি দেখতে পাচ্ছ ব্যাংক অফ বেঙ্গল, এটার সালটা যদি বলো তাহলে 1806, তেমনি যদি ব্যাংক অফ বম্বে বলো 1840, তেমনি যদি আমি ব্যাংক অফ মাদ্রাস বলো তাহলে 1843। এই হচ্ছে তিন ধরনের মানে ব্যাংক যার সেট আপ ডেট কিন্তু এইভাবে রয়েছে। ঠিক আছে, আমি আবার বলছি, ব্যাংক অফ বেঙ্গল যেটা 1806, তেমন ব্যাংক অফ বম্বে 1840, ব্যাংক অফ মাদ্রাস 1843। তবে মনে রাখবে এটা প্রেসিডেন্সি ব্যাংক যেটা ছিল এটা মার্জ হয়ে গেল, যুক্ত হয়ে গেল, আর যুক্ত হয়ে খুললো দ্যাট ইজ দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তার মানে তিনটে ব্যাংক পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ স্যার, ইম্পেরিয়াল ব্যাংকে চেঞ্জ হয়ে গেল কোন সালে? 1921 সালে। 1921 সালে। তাই বলে এটাকে লার্জেস্ট বলা হচ্ছে, কারণ কেন কি এর ভেতরে তিন ধরনের ব্যাংকের টাকা ঢুকে আছে। আবার বলছি, এর ভেতরে তিন ধরনের টাকার ঢুকে আছে, এই কারণে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, আশা করি বুঝতে পেরেছো কি কিভাবে আমাদের পড়তে হবে। তো ফার্স্ট অফ অল কোন কমিশন কি ব্যাপার স্যাপার আছে এইসব দেখে নাও। তা এইবার আমরা নেক্সট মুভ করব, সেটি হলো আমাদের জাতীয়করণ। মানে কি, বেসিক্যালি যখন আমাদের এই যে দেশ স্বাধীন হলো, তুমি দেখবে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর আমরা সরকারি ব্যাংকের যে সংখ্যা জানতাম না, কি সরকারি ব্যাংক হয় কি না হয় কিচ্ছু জানতাম না। এবার হলো কি, আস্তে আস্তে করে এবার আস্তে আস্তে এই যে যত সব ব্যাংক ছিল মানে প্রাইভেট ব্যাংক বলতে পারো, এই প্রাইভেট ব্যাংকের নামই বলছি আমি এসবিআই, ব্যাংক অফ বরোডা, তুমি শুনেছো নামটা, লাইক ব্যাংক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এইসব ব্যাংকগুলো কিন্তু কি থাকে স্যার, তখন কিন্তু প্রাইভেট থাকে, পরবর্তীকালে এটা সরকারি হয়। ঠিক আছে, আচ্ছা প্রাইভেট থেকে সরকারি হয় কি করে স্যার? হয় এই কারণে কেন কি ওই ব্যাংকের কিছু শেয়ারস কেনা হয়। ধরো আমি বলি কি, সাপোজ আমি এসবিআই এর কথা বলছি, এসবিআই ব্যাংক কিন্তু প্রাইভেট ছিল, পরবর্তীকালে সরকারি হয়েছে। কেন? কেন কি এসবিআই লিটারালি বলি 51% এর ওপরে যদি শেয়ারস কেনে, ঠিক আছে, তাহলে এসবিআই 51% এর ওপরে শেয়ারসটা কিনে নিল কে? আরবিআই। তার মানে আরবিআই কিন্তু এক্স্যাক্টলি শেয়ারস কিনেছে কত? এসবিআই ভেতরে কত? 51% এর বেশি। এটা করলেই কিন্তু এবার থেকে এসবিআই কার কথা শুনবে? অবশ্যই কিন্তু আরবিআই কথা শুনবে। এই করে সরকারি ব্যাংকের সংখ্যা বাড়লো। তাহলে এবার আস্তে আস্তে দেখবো কি স্যার, এই যে ইম্পেরিয়াল ব্যাংক যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা কি। তো ফার্স্ট অফ অল ইম্পেরিয়াল ব্যাংক আমি আবার বলছি 1921 সালে খোলা হলো, এন্ড তারই নাম চেঞ্জ হয়ে গেল এসবিআই তে। হ্যাঁ স্যার, ব্যাপারটা বোঝা গেল। তার মানে কি, ইম্পেরিয়াল ব্যাংক যেটা আমি একটু আগে পড়ালাম সেটা কিন্তু 1921 সালে আমাদের খোলা হয়েছিল, এন্ড ফাইনালি কিন্তু ওটা এসবিআই নামটা চেঞ্জ হয়ে গেল কোন সালে? 1955। তুমি যদি ভালো করে দেখো, আফটার ন্যাশনালাইজেশন মানে জাতীয়করণ 1955 এ দ্য ইম্পেরিয়াল ব্যাংক যেটা আমাদের তিনটে ব্যাংকে মার্জ করে করেছিল was renamed as এসবিআই স্যার। হ্যাঁ, কবে কবে? 1955 সালে। তো ওই কারণে তোমাকে জিজ্ঞেস করবে কি এসবিআই আইন কত সালে পাস হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আনসার 1955। এবার দেখো, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কনসেপ্টটা যদি দেখি, এই ব্যাংকটা কিন্তু প্রথম ব্যাংক ছিল যে ক্রেডিট কার্ড এনেছিল স্যার। হ্যাঁ, ক্রেডিট কার্ড ব্যাপারটা তোমরা জানো, একটা হয় ডেবিট কার্ড, একটা হয় ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড প্রথমত আমরা বলে থাকি প্লাস্টিক কার্ড, এটা প্লাস্টিকের মতন দেখতে হয়। ঠিক আছে, আমি আবার বলছি, এই যে এখানে আমি লিখে দিচ্ছি লাইটটা, ঠিক আছে, কি প্লাস্টিক, আমি যদি বলা হয় প্লাস্টিক মানি কাকে বলি, তাহলে প্লাস্টিক মানি আমরা বলবো ডেবিট কার্ড যেটা তোমাদের কাছে থাকে, এবং ক্রেডিট কার্ড তুমি চাকরি পাওয়ার পর অবশ্যই পাবে। কেন কি, ক্রেডিট কার্ড যাদেরকে দেওয়া হয় তাদের একটা মিনিমাম ইনকাম হয়, আর ইনকাম যদি না করা হয় তাহলে সেই ক্রেডিট কার্ড পায় না। তো ক্রেডিট কার্ড কিন্তু হবে কি, দেখো তোমার টাকা নয়, ডেবিট কার্ড হচ্ছে তোমার টাকা। ফর এক্সাম্পল, তুমি কিন্তু টাকা রেখেছো ব্যাংকে, আর তোমাকে একটা এটিএম কার্ড, অনেকে দেখবে এই শব্দটা ইউজ করে এটিএম কার্ড। ফার্স্ট অফ অল এটিএম কার্ড বলাটা বন্ধ করো, এটা ডেবিট কার্ড বলা হয়। তো ডেবিট কার্ড অ্যাকচুয়ালি ওই যে ছোট্ট একটা কার্ড থাকে যেটা এটিএম এর মধ্যে তুমি নিয়ে যাও, সোয়াইপ করো এন্ড টাকা চলে আসে। তো ডেবিট কার্ড হচ্ছে তোমার টাকা। ক্রেডিট কার্ড হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যদি ধরো টাকা লোন নাও, তাহলে ব্যাংক তোমায় লোন দেবে, কিন্তু মনে রাখবে তার পরের মাস বা একটা এস্টিমেটেড টাইমের ওপর তোমার থেকে ব্যাংক চেয়ে নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সুদ খুব একটা বেশি দিতে হয় না, সুদ দিতেই হয় না, যত টাকা তুমি নিয়েছো তত টাকাই কিন্তু আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সোয়াইপ হয়ে যাবে। তো ব্যাপারটা হলো কি, ক্রেডিট কার্ড আমাদের কি হয় স্যার, আমাদের ক্রেডিট কার্ড হচ্ছে আমাদের টাকা নয়, এটা ব্যাংকের টাকা, ব্যাংক থেকে লোন নিই আমি। আর ডেবিট কার্ড আমারই টাকা, আমি নিজে তুলি। তো সেই জন্য ডেবিট এন্ড ক্রেডিট কার্ড দুটোকে কি বলা হয়? প্লাস্টিক মানি বা প্লাস্টিক কার্ড বলা হয়। এটাকে প্লাস্টিকের মতন দেখতে আর কি, তাই না? চলো
এবার আসি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বেসিক্যালি কি স্যার, ইজ দ্য ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক ম্যানেজ বাই ইন্ডিয়ান। তাহলে ভারতীয় দ্বারা যদি কোনো ব্যাংক ফার্স্ট অফ অল ম্যানেজ হয় তাহলে ওটাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার হচ্ছে এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে বেশি আর কি মানে কনফিউজ হয়ে যেও না, কেন কি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কেও বলা হয়, কিন্তু আমি আরবিআই এর কথা বলছি না। সেন্ট্রাল ব্যাংক মানে কি সমস্ত ব্যাংকের বাবা বলতে পারো, হ্যাঁ সমস্ত ব্যাংকের বাবা আরবিআই কে বলা হয়, বাট দেন আমি সেটা বলছি না। আমি বলছি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বলে একটা ব্যাংক আছে, লিটারালি ছোট একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটা ফার্স্ট বলতে ম্যানেজ বাই ইন্ডিয়ান হিসেবে নামটা ওখানে যাবে, আর ক্রেডিট কার্ড কিন্তু তাদেরই হাতে। এবার হচ্ছে কথাটা কি স্যার, এই যে ইন্ডিয়ান্স এর কথা যেটা বললো, এই যে তোমার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ফার্স্ট অফ অল এটাকে আমরা অন্য নামে জানি স্বদেশী ব্যাংক। কি নামে জানি ওটাকে? স্বদেশী ব্যাংক নামেও কিন্তু আমরা জানি। তো স্বদেশী ব্যাংক অফ ইন্ডিয়া হিসেবে তুমি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াকেও বলতে পারো, এটা লিটারালি ব্যাংক বলা হচ্ছে, নট আরবিআই। ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক কিন্তু আমরা আরবিআই কেও বলতে পারি। আচ্ছা, আইসিআইসিআই ব্যাংক তুমি যদি দেখো, এরা মোবাইল এটিএম বার করেছিল। মোবাইল এটিএম মানে কি স্যার? ওই যে এটিএম গুলো কিন্তু নিয়ে আমাদের রাস্তাঘাটে দেখবে ঘোরে। ফর এক্সাম্পল, আগে হতোটা কি সমস্ত জায়গা এটিএম কিন্তু ছিল না। এবার হতো কি, এই এটিএম কিন্তু আমাদের একটা গাড়ি করে লোড করে সেটা কিন্তু এবার দেখবে আমাদের চারিদিকে কোথাও একটা গিয়ে দাঁড়িয়ে যাবে। এবার হচ্ছে কি মোবাইল এটিএম মানে কি, এই যে এটিএম ভ্যান বলছো, সেখানে ওপরে চেপে এবার মানুষেরা নিজস্ব টাকা বার করে সে মোবাইল এটিএম থেকে নাকি টাকা সার্ভিস নিত। বাট দেন ব্যাপারটা হচ্ছে মোবাইল এটিএম এখন বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু খুব একটা বেশি চলে না। তাই বলে বললাম কি এখানে আইসিআইসিআই ব্যাংক যদি বলো, ইয়েস দে আর দ্য ফার্স্ট টু প্রোভাইড দ্য মোবাইল এটিএম। ক্লিয়ার এটা? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি ব্যাংক অফ বরোডা, যেটা কিন্তু বুঝতে পারছো বরোডা মানে বদোদরা, বদোদরা মানে গুজরাট, এন্ড গুজরাট মানে প্রাইম মিনিস্টার মোদি। তো ব্যাপারটা হচ্ছে এই গুজরাট থেকে ডাইরেক্ট ব্যাংক থেকে যুক্ত এটা। ব্যাংক অফ বরোডা সবচেয়ে সর্বপ্রথম ব্যাংক ছিল, যে কিন্তু এখন ব্রিটিশ কন্ট্রোলই আছে, মানে ব্রিটিশ কন্ট্রোলের মধ্যেই থেকে সে প্রথম ব্রাঞ্চ খুললো কোথায় জানো? দেশের বাইরে, দ্যাট ইজ হংকং। হ্যাঁ, হংকং বলতে গেলে যেখানে আমরা দেখেছি কি ব্যাংক অফ বরোডা প্রথম ব্যাংক ব্রাঞ্চ খুলেছিল। দেখো গুজরাটিরা ব্যবসা তো ভালো জানে, ওই কারণে ব্যাংক অফ বরোডা যেখান থেকে আমরা বুঝলাম কি না স্যার ব্যাংক অফ বরোডা যথেষ্ট ভালো। এখানে কিন্তু প্রথম ব্রাঞ্চ মানে যখন ব্রিটিশ এখন দেশ স্বাধীন হয়নি তার আগেই কিন্তু তারা ব্রাঞ্চ খুলে দিয়েছে কোথায়? ওভারসিজ। ওভারসিজটা কোথায় স্যার? ওভারসিজ হচ্ছে হংকং। হ্যাঁ স্যার, হংকং এ প্রথম ব্রাঞ্চ খুললো ব্যাংক অফ বরোডা। ওকে, আচ্ছা এবার আসি ইন্ডিয়া ফার্স্ট টকিং এটিএম। টকিং এটিএম মানে কি, যে এটিএম কথা বলে। এবার তুমি বলবে স্যার এটিএম তো আমার সাথে কোনো কথা বলে না। হ্যাঁ বলে, লাইক প্লিজ এন্টার ইউর লাইক পাসওয়ার্ড নাম্বার, প্লিজ কালেক্ট ইউর ক্যাশ, এই কথাটাই বলছি, তুমি অন্যভাবে কথাটা নিও না। তবে হ্যাঁ, এই টকিং এটিএম কনসেপ্টটা কিন্তু আমরা যা দেখলাম অবশ্যই কিন্তু ভিজুয়ালি ইম্পেয়ার করা হয়। তুমি বুঝতে পারছো ব্রেল ল্যাঙ্গুয়েজ থাকে একটা, ব্রেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি একটু চোখে দেখতে পারে না, তারা সেই ল্যাঙ্গুয়েজটা ধরে ধরে বুঝে নেয় কি কোন নাম্বারটা কার আন্ডার রয়েছে। তো সেটাও সমেত টকিং এটিএম সবকিছু অ্যাভেলেবল। তবে কিন্তু এই ব্যাংকটা লঞ্চ করেছিল কে? অফকোর্স ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ স্যার, এই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ফার্স্ট টকিং এটিএম লঞ্চ করে বলতে পারো। তবে হ্যাঁ, এইসব ব্যাংকের নামগুলো কেন পড়াচ্ছি, বিকজ একদম স্পটে কোয়েশ্চেন আসে কি কোনটা কি আছে, তো সেটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট এবার আসি, সেটা হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আচ্ছা একটা কথা, এই যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া যে আহমেদাবাদে গুজরাটে প্রথম টকিং এটিএম খুলেছিল, তো জিজ্ঞেস করতে পারি কি প্রথমে কোথায় খোলা হয়েছিল? টকিং এটিএম গুজরাটে খোলা হয়েছিল। ঠিক আছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা এনপিসিআই। এনপিসিআই নামটা আশা করি তোমরা শোনোনি, তবে এনপিসিআই যে ডকুমেন্ট বা কন্ট্রোল করে যে মানে বডিটাকে, সেইটা নাকি তুমি সেখান থেকে টাকা তুলেছো। ফর এক্সাম্পল ফোন পে, গুগল পে, এই সমস্ত জায়গা থেকে যে টাকা তুমি তোলো, তার ডিপার্টমেন্ট ওয়াইজ কে দেখে জানো? ইউপিআই। ইউপিআই হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তবে কিন্তু ইউপিআই রেগুলেটরি বডিকে এনপিসিআই। তো এনপিসিআই হচ্ছে একটা ডিপার্টমেন্ট যে ইউপিআইটাকে কন্ট্রোল করে, আর ইউপিআই কন্ট্রোল করে তোমাদের গুগল পে অ্যান্ড ফোন পে কে। তো এই গেটওয়েটা এনপিসিআই, এটাও কিন্তু আরবিআই এর ভেতরে একটা বডি বলতে পারো। তো এনপিসিআই লঞ্চ করেছে ফার্স্ট আমাদের ব্যাংক এটিএম কার্ড। ঠিক আছে, তবে কিন্তু রুরাল ব্যাংক, ভালো করে বুঝে নাও, রুরাল ব্যাংক এটিএম কার্ড উইথ আ রিজনাল রুরাল ব্যাংক এট বারাণসী, এখানে কিন্তু এনপিসিআই ফার্স্ট আমাদের লঞ্চ করেছিল। এটা বারাণসী ইউপি, বুঝতেই পারছো। তাহলে এখানে কিন্তু হবে কি ইন্ডিয়া ফার্স্ট রুরাল ব্যাংক এটিএম কার্ড, যেটা কিন্তু উইথ আমাদের রিজনাল রুরাল ব্যাংক হিসেবে বেনারস এনপিসিআই ফার্স্ট লঞ্চ করেছিল। ঠিক আছে, এবার আসি ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টু গেট আ আইএসও সার্টিফিকেশন।
আইএসও মানে হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এই সার্টিফিকেশন নিয়ে ফার্স্ট কিন্তু কানাডা ব্যাংক কিন্তু লঞ্চ করেছিল ফার্স্ট। ওকে, এটা মনে রাখবে। ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক স্টার্টেড সোললি উইথ ইন্ডিয়ান ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তার মানে নিজের টাকা দিয়ে নিজে ব্যাংক করলো। তার নাম কি? সেই মানুষটার নাম আমি নিচ্ছি তোমার সামনে, মাননীয় লালা লাজপত রায়। লালা লাজপত রায় প্রথম ব্যাংকটা খুলেছিলেন, তার নাম বুঝতে পারছো, দ্যাট ইজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু খোলা হয়েছে বাই লালা লাজপত রায়, অ্যান্ড ইন্ডিয়ান ক্যাপিটাল মানে কি নিজস্ব টাকা দিয়ে খোলা হয়েছে। তো বুঝতে পারছো কি আমার দেশের মধ্যে যদি একটা ভারতীয় মানুষ ব্যাংক খোলে তাহলে তার উপর বিশ্বাসটা একটু বেশি হয়। যদিও ব্রিটিশের সময় কিন্তু ব্যাংক ছিল, ব্যাংক ইন দ্য সেন্স তুমি বলতে ব্যাংক অফ বরোডা, মানে ব্যাংক অফ বরোডা বল সরি, ব্যাংক অফ বেঙ্গল, বম্বে, মাদ্রাস, এই ব্যাংকগুলোও ছিল, এলাহাবাদ ব্যাংকও ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার, একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আলাদাই একটা ফিলিং, কেন কি ওইটা ইন্ডিয়ান ক্যাপিটাল ইনভেস্টমেন্টে খোলা হয়েছিল, কার দ্বারা খোলা হয়েছিল স্যার? নামটা হচ্ছে অবশ্যই লালা লাজপত রায়। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই মানে মেনে চলো, বিকজ কয়েকটা পার্ট কিন্তু তোমাদের এখানে সবকিছু আমি নিয়ে আলোচনা করব, আস্তে আস্তে করে যাব, সবকিছু বুঝবো। তবে অবশ্যই কিন্তু যদি কোনো সমস্যা হয়, প্রশ্ন হয়, জিজ্ঞেস করবে। নেক্সট এবার আসি কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই কে কে না জানে? আরবিআই এর কাছে কি কোনো অ্যাকাউন্ট খুলতে পারি স্যার? নো, একদমই নয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে কোনো অ্যাকাউন্ট কিন্তু পাবলিক খুলতে পারবে না। পাবলিক যদি খোলে মানে তোমার মতো না আর কি, যদি কারো কাস্টমার হয় তাহলে ব্যাংকে যাবে, সে আরবিআই কাছে যাবে না। ঠিক আছে, আরবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বলতে পারো, তার মানে সমস্ত ব্যাংকের একটা বাবা। এবার হচ্ছে কি, এই আরবিআই যদি আমাদের ইন্ডিয়াতে থাকে তো নিশ্চয়ই অন্য দেশেও আছে অন্য অন্য আমাদের ডিপার্টমেন্ট একটা সেন্ট্রাল ব্যাংক অনুযায়ী। তো সেন্ট্রাল ব্যাংক যেমন এখানকার আরবিআই, তেমনই যদি বলি ইংল্যান্ডের কে সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের ইংল্যান্ড যেটা আমাদের দেখেছি নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। হ্যাঁ, এই নাম দিয়ে আমাদের ফেমাস ব্যাংক অফ ইংল্যান্ড। তেমনই আমি যদি বলি আমেরিকাতে, তাহলে ফেডারেল ব্যাংক অফ আমেরিকা, ফেডারেল ব্যাংক অফ আমেরিকা, ওদের ওদের সেন্ট্রাল ব্যাংক আলাদা। তবে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, সেটা হচ্ছে পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক বা নেপাল হোক, এখানে কি কোনো সেন্ট্রাল ব্যাংক আছে? অবশ্যই আমাকে কমেন্ট করে এই কথাটা নিয়ে কি হ্যাঁ ইয়া না। ঠিক আছে, তাহলে আমি বলবো তোমায় কি আস্তে আস্তে করে কি এই সব কিন্তু জায়গার কোনো সেন্ট্রাল ব্যাংক হয় না। এবার হচ্ছে কথাটা কি স্যার, ফার্স্ট গভর্নর অফ দ্য আরবিআই যিনি ছিলেন তিনি তো ব্রিটিশের লোকই ছিলেন, অবশ্যই অসবর্ন স্মিথ। তো অসবর্ন স্মিথ কিন্তু ফার্স্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় গভর্নর কে স্যার? এক কথায় বলবে সিডি দেশমুখ। তার মানে ইনি এসেছিলেন বলতে 1943, তবে সালটা লিখে দিচ্ছি, 43 থেকে 49 অব্দি ছিলেন। তবে হ্যাঁ, এই যে অসবর্ন স্মিথ তুমি দেখছো, ইনি ছিলেন 1935 থেকে 37 অব্দি। কেমন? এই হচ্ছে কনসেপ্ট। যাকে এবার হলো ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস দ্য সেভিংস অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া। সেভিংস অ্যাকাউন্ট শব্দটা একটু শোনা শোনা লাগছে স্যার। হ্যাঁ অবশ্যই, তোমরা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেছো প্রত্যেকটা ব্যাংকে। এবার ধরো যে যে ব্যাংকের নাম নিচ্ছি, ব্যাংক অফ বরোডা বা এসবিআই বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কারোর না কারোর অ্যাকাউন্ট আছে সেখানে। স্যার কোন অ্যাকাউন্ট আছে? আপাতত তো একটা স্টুডেন্ট আমি, তাহলে সেভিংস অ্যাকাউন্ট তো হবেই। তো সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ইন্টারেস্ট কিন্তু ব্যাংক যথেষ্ট কম দেয়, কেন কি সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে একটা প্রোডাক্ট। প্রোডাক্ট লাইক আমি তোমায় বলি, একটা দোকানে গেছি আর দোকানদার আমাকে দেখাচ্ছে একটা ধরো চেয়ার। এবার এই চেয়ারটাও দেখালো, সে বললো কি এই চেয়ারটা তুমি নিয়ে নিতে পারো। তবে আমি বললাম না, এই চেয়ারটা ঠিক আছে, আগে নিয়ে দেখি আপনার দোকানে চেয়ারটা কেমন হয়। এবার আমি দেখছি কি চেয়ারটা বাড়িতে নিয়ে গিয়ে মোটামুটি ঠিকঠাক চলছে, তাহলে আমার এবার একটু কি বলতো কনফিডেন্স বাড়বে কি চলো একটা কাজ করি, তাহলে একটা হুইল চেয়ার বা বলতে গেলে এই বড় সড়ো চেয়ার গুলোও নিয়ে নি, কেন কি এই দোকান থেকে মালগুলো ঠিকঠাকই হয়। তো তেমনই ব্যাংক তোমার সেভিংস অ্যাকাউন্ট যে একটা অ্যাকাউন্ট খুলে দেয়, এটা অ্যাকচুয়ালি এই কারণে খোলে যেন তোমাদের অ্যাট্রাক্ট করা যায় কি বেসিক্যালি তোমাদের এই সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে কেমন লাগছে। এবার তারপর আস্তে আস্তে ওরা তোমাকে বলবে ফিক্সড ডিপোজিটে আসুন বা আমাদের এই যে রেকারিং ডিপোজিটে আসুন, মানে অনেক রকমের ডিপোজিট বা বন্ডে ইনভেস্ট করতে বলবে, তাই তো। তো প্রত্যেকটা ব্যাংক যখন ও নিজের প্রোডাক্ট সামনে রাখে, ও তোমাকে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে তোমাকে কি করে, অ্যাট্রাক্ট করে কি তোমাকে সার্ভিস দেবো, এই দেবো সেই দেবো, তুমি যেখানে যাবে তোমার ওই মানে মোটামুটি অনলাইন পেমেন্ট দিয়ে দেবো। এই জায়গাটা কেন? বিকজ টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার। তো সেভিংস অ্যাকাউন্ট ইজ আ প্রোডাক্ট, মনে রাখবে। যাকে এবার আসি, ওই যে সেভিংস অ্যাকাউন্টটা কে খুলেছিল? ফার্স্ট প্রেসিডেন্সি ব্যাংক, এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস দ্য চেক সিস্টেম। চেক তুমি তো জানোই, চেকের ব্যাপারটা কি একদম ডিটেলসে যাব, তবে আজকে একদম বেসিক ক্লাস, আমি বেসিক হিসেবে কিন্তু এগাবো। তাহলে নামটা হচ্ছে বেঙ্গল ব্যাংক। তেমনই আমি যদি বলি ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস দ্য ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট প্রথমে আগে থাকতো, তুমি ইউজ করোনি সেটা আলাদা কথা, তবে কিন্তু তখন ইউপিআই ফোন পে ছিল না, তাই বলে কিন্তু ইন্টারনেট ব্যাংকিং সিস্টেমটা প্রথম কিন্তু আইসিআইসিআই ব্যাংক, তুমি দেখতেই পাচ্ছ, ওপেন করেছে। ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংকের ব্যাপারটা ডিটেলসে যাব। তারপর দেখছো
ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস দ্য মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। এবার মিউচুয়াল ফান্ড কিন্তু যে ওপেন করেছে তাও কি প্রাইভেট হিসেবে, এটা গভর্নমেন্ট নয়, তবে এটা প্রাইভেট, নাম হচ্ছে এসবিআই। হ্যাঁ, নামটা কিন্তু এসবিআই, তবে কিন্তু এটা প্রাইভেট। হ্যাঁ, কেন কি প্রাইভেট বলে কেন বলা হচ্ছে? বিকজ এসবিআই একটা ব্যাংক, তুমিও জানো। এবারে একটা ব্যাংক মিউচুয়াল ফান্ড কি করে করে? আচ্ছা, মিউচুয়াল ফান্ডটা কি স্যার? মিউচুয়াল ফান্ড এরকম একটা ফান্ড যার মধ্যে ধরো চারটে বন্ধু আছে, রাম, শ্যাম, যদু এবং আমি আছি। আমরা চারটে বন্ধু, আমাদের কাছে টাকা আছে, কিন্তু সেই টাকাটা ঠিকঠাক কোথায় যে আমি বিনিয়োগ করব বা রিটার্ন আসবে সেটা আমি জানি না। এবার আমরা সবাই চারজন মিলে এসবিআই তে গেলাম। এসবিআই কে বললাম কি, দেখুন না, আপনার কাছে টাকা আমি রাখতে এসেছি বা আপনার ওই মিউচুয়াল ফান্ডে রাখতে এসেছি, তবে এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি কি আমাকে দিতে পারেন? তো এসবিআই বলছে, ঠিক আছে, আপনাদের কি কোনো এরকম নলেজ আছে কোথায় ইনভেস্ট করা হবে আপনার টাকা? না। তো আমরা চারজন টাকা ওখানে রেখে দিলাম। এবার এসবিআই নিয়ে টাকাটা ঘোরাবে, দিয়ে রিটার্ন যা হবে সেটা দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে রিস্ক আছে। রিস্ক কি আছে? এসবিআই কিন্তু পরিষ্কার বলে দেয়, আমরা কিন্তু ব্যাংকের লাইসেন্স পেয়েছি, আমরা এইসবের লাইসেন্স পাইনি। তবে হ্যাঁ, আমাদের বড় বড় কোম্পানির সাথে টাই আপ আছে, যদি আপনি দেন তাহলে ঠিকঠাক কোথায় যে বিনিয়োগ করা হবে সেটা আমরা করে দেবো। তবে রিটার্ন যা পাবেন সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তবে হ্যাঁ, কম আর বেশির মধ্যে তো থাকবেই। তো তাই বলে মিউচুয়াল ফান্ড এরকম একটা ফান্ড যেটা কিন্তু লঞ্চ তো হয়েছে, তবে রিস্কি বলে ব্যাপারটা থাকে। তো এই যে প্রাইভেট মিউচুয়াল ফান্ড, তুমি যে কেন নামটা বলছি, বিকজ এসবি এর পেছনে যে আছে, বলতে নামটা তোমাকে বলেই দিই, এরা হচ্ছে বেসিক্যালি আমাদের বাইরেকার কোম্পানি, বলতে পারো ফ্রান্সের কোম্পানি, ঠিক আছে? আর এই কার্ডিফ কোম্পানি বলে তুমি নামটা সার্চ করতে পারো গুগলে, এসএ কার্ডিফ বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি আমাদের এসবি এর সাথে হাত মেলায় এবং তারা বলে কি, আপনাদের যদি কোনো কাস্টমার আসে এবং টাকা পয়সা যদি আপনাকে কোনো ফান্ডে ক্রিয়েট করে, তাহলে সেটার বুদ্ধি আমি দেবো আপনাকে, কিভাবে ইনভেস্ট করতে হবে সেভাবে রিটার্ন আমরা পেয়ে দেবো, মানে পাইয়ে দেবো আর কি। তো সেই জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে প্রাইভেট মিউচুয়াল ফান্ড হিসেবে প্রথমে খোলা হয়েছিল এসবিআই, সেটা 1987। আর বিলিভ মি, এখনো কিন্তু এই এসবিআই মিউচুয়াল ফান্ডটা চলছে এবং নো ডাউট এখনো কিন্তু ভালোই চলছে। বাট তবে আমি প্রমোশন দিচ্ছি না এখানে, বাট আমি এটা বলতে চাইছি কি, এরকমই মিউচুয়াল ফান্ড অনেকগুলো আছে, যেমন হচ্ছে ব্যাংক অফ বরোডা মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড। তুমি যে কোনো ব্যাংকের নাম নিয়ে নাও, শুধু মিউচুয়াল ফান্ডটা পরে বসিয়ে দিও। এই হচ্ছে মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট। তবে ফার্স্ট প্রাইভেট যদি বলে, তাহলে 87-এ এটাই খোলা ছিল, নামটা এসবিআই মিউচুয়াল ফান্ড। ক্লিয়ার? এবার আসি, লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক তুমি দেখতে পাচ্ছ এসবিআই, তার মানে সরকারি এবং আমাদের বাণিজ্যিক ব্যাংক হিসেবে 1 নম্বর স্থানে এসবিআই। তবে সরকারি, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ পাবলিক। তাহলে পাবলিক সেক্টর ব্যাংক, তার মানে সরকারি ব্যাংক হিসেবে কিন্তু 1 নম্বর স্থানে আমরা যেখানে জানি এসবিআই। তেমনি দেখো, ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস দ্য ক্রেডিট কার্ড ইন ইন্ডিয়া, এটাও কিন্তু একটা নাম তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। একটু আগেই তোমাকে দেখিয়েছিলাম কি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড কিন্তু লঞ্চ করেছিল। আচ্ছা, ক্রেডিট কার্ড আমি একটু আগে বলেছিলাম, তুমি যদি ভালো করে দেখো, আমি লিখেছিলাম নিচে প্লাস্টিক মানি। প্লাস্টিক মানি হচ্ছে ডেবিট কার্ড প্লাস ক্রেডিট কার্ডকে বলা হয়। আর এই কথাটাই ওখানে লেখা আছে, তুমি দেখবে অবশ্যই প্লাস্টিক মানি অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ডকেও বলা হয়। তার মানে এখানে একটা লাইন লেখা আছে, কিন্তু আমি দুটো জিনিস বলেছিলাম, ক্রেডিট কার্ড প্লাস ডেবিট কার্ড দুটোকে প্লাস্টিক মানি বলা হয়। আচ্ছা, ওপেন মার্কেট অপারেশন বেসিক্যালি কি, ভালো করে শুনবে। অ্যাকচুয়ালি কিন্তু যখন আমাদের সরকারি কোনো বন্ড হয়, বন্ড মানে হচ্ছে একটা চুক্তি, ধরো একটা চুক্তি হয়, এই চুক্তির একটা কাগজ হয়, এই কাগজটা বিক্রি হয়। এবার এই চুক্তির কাগজটা কে ইস্যু করে? সরকার। তাই বলে এটাকে বন্ড বলবো না, ভালো শব্দতে এটাকে বলবো গিল্ড এজ বন্ড। কি বলবো আমি? গিল্ড এজ বন্ড। ভালো করে শুনবে, গিল্ড এজ বন্ড। ওকে, গিল্ড এজ, ওকে, এই নাম দিয়েও জানা যায়। আবার অনেকে এই নাম দিয়েও জানে, সেটা হচ্ছে জি সেক বন্ড, তার মানে গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি। ঠিক আছে, এই দুটো নাম দিয়ে আমরা জানি। তবে এই বন্ডটি ইস্যু হয়, তবে হ্যাঁ, এটাকে ইস্যু কে করে? ইস্যু গভর্নমেন্ট করে। তবে আরবিআই কি করে স্যার? আরবিআই এটাকে আমাদের বাই করে নেয়। তার মানে কি, গভর্নমেন্ট থেকে আমাদের আরবিআই বাই করবে। অবশ্যই আরবিআই এটাকে আবার সেলও করে দেয়, কাকে স্যার? ব্যাংকে। ব্যাংকে, ভালো করে শুনবে। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা কি স্যার, এই যত বন্ড আছে, এই বন্ড গুলো কিন্তু সরকার ইস্যু করে, বাইকে করে আমাদের আরবিআই, এন্ড সেল কে করে আমাদের ব্যাংক। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আরবিআই মেন কি করে? দালালি বলতে পারো। দালালি বলতে আরবিআই বাই এন্ড সেল করে বন্ডটাকে। কেন? বিকজ বন্ড যদি একদিক থেকে বেরিয়ে যায়, তাহলে আরবিআই টাকা কাকে দেবে? সরকারকে।
আবার বলছি, এই বন্ডটা কিন্তু আমাদের আরবিআই কেনার পর টাকাকে কে দেবে, কাকে দেবে? সরকারকে। আর এই বন্ডটা যখন আরবিআই কাছে চলে আসবে, সে পরবর্তীকালে ব্যাংকে সেল করবে। আর ব্যাংক যদি টাকা দেয়, তাহলে সেটা কার কাছে আসবে? আরবিআই কাছে আসবে। তার মানে কি, কারোর টাকা কারোর কাছে নেই। বলতে গেলে কারোর টাকা কারোর কাছে নেই। না তোমার বলতে আরবিআই কাছে নিজের টাকা আছে, ওই টাকাটা ওখানে চলে গেছে। তবে বন্ড চলে এসছে, বন্ড হচ্ছে চুক্তি, একটা চুক্তি কাগজটা ওরা রাখবে, যত বছর রাখতে হয়। এবার রাখার পর সেই টাকাটা কিন্তু ওখান থেকে রিটার্ন যেটা পাবে সেটা আবার পরে রিইনভেস্ট করবে। তার মানে হলো কি, ব্যাংকের কাছে বন্ড যাবে, আরবিআই কাছে বন্ড যাবে, কিন্তু ব্যাংকের টাকা আরবিআই কাছে, আরবিআই টাকা সরকারের কাছে। তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে কেন? বিকজ আমাদের ভারতে মুদ্রাস্ফীতি বলে একটা ব্যাপার হয়। মুদ্রাস্ফীতিকে কি বলা হয়? ইনফ্লেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনফ্লেশন? স্যার, যেখানে টাকার মূল্যটা আমাদের কমে যায় আর টাকার পরিমাণটা বেড়ে যায়। আবার বলছি, টাকার মূল্যটা কমে যায় আর টাকার পরিমাণটা বেড়ে যায়, সবে জিনিসের দামটাও বাড়ে। এবার হলো কথাটা, আমাদের এই যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যেন বেশি না বেড়ে যায় বলে কিন্তু বন্ডটা ইস্যু হয়। এন্ড আরবিআই কি করে, সে কিন্তু টাকাটা দিয়ে দেয়, বন্ডটা নিয়ে নেয়। এন্ড আরবিআই কি করে, সেই বন্ডটা ব্যাংকে বের করে এন্ড ব্যাংক থেকে টাকাটা নিয়ে নেয়। আলটিমেট কিন্তু বন্ডটা ঘুরতে থাকে এদের কাছে, কিন্তু টাকা কারো কাছে থাকে না। এটা 10-15 বছর পরই টাকা এরা পাবে। দ্যাট ইজ কল দ্য ওপেন মার্কেট অপারেশন। তাহলে ওপেন মার্কেট অপারেশন তুমি শুধু একটা লাইন মুখস্থ করবে কি, স্যার আরবিআই বাই করে এন্ড সেল করে। কি সেটা? আইদার তুমি বলতে পারো গিল্টেজ বন্ড, না হলে বলতে পারো গভর্নমেন্ট সিকিউরিটি টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন। দ্যাট ইজ কল দ্য ওপেন মার্কেট অপারেশন। আর এটা কে ক্যারি করে? অফকোর্স আরবিআই। ক্লিয়ার? তেমনি আমি যদি বলি, ইন্ডিয়া ফার্স্ট ফাইন্যান্সিয়াল আর্চিভ হ্যাজ বিন সেট আপ, স্যার অবশ্যই কলকাতাতে। প্রথমে কলকাতা কিন্তু হেড অফিস ছিল আরবিআই, তুমি জানো। আরবিআই হেড অফিস কলকাতায় ছিল, সেটা শিফট হয়ে গেছে মুম্বাইতে। কলকাতায় কোন সালে ছিল স্যার? 1935। তবে কিন্তু মুম্বাইতে শিফট হয়েছে কবে? দ্যাট ইজ 1937। তাহলে ফাইন্যান্সিয়াল আর্চিভ যদি বলে, অবশ্যই কিন্তু কলকাতা, এখন কিন্তু মুম্বাই। তেমনই দেখো, সিআরআর, এসএলআর, রেপো রেট এবং রিভার্স রেপো রেট আর ডিসাইডেড বাই আরবিআই। এবার তুমি বলবে, এক সেকেন্ড স্যার, এইসব কি রেট গুলো কি? অবশ্যই বলবো, শুধু এইটুকু বুঝে নাও ওয়ান লাইনে যে স্যার আজকে কি 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 কোন রেট আরবিআই ডিসাইড করে। ঠিক আছে? এই লাইনটা অবশ্যই আমি এক্সপ্লেন করব, ওয়ান বাই ওয়ান নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ডিটেলসে বোঝা গেছে। নেক্সট আসি, সেটি হলো কি, সেভিংস অ্যাকাউন্ট আর ইন্টারেস্ট যেটা হয়, ফিক্সড ডিপোজিট হয় এবং লোন ইন্টারেস্ট রেট হয়, সেটা সব রেট গুলো যদি ভালো করে দেখো, এটা স্যার ইন্ডিভিজুয়াল ব্যাংক ডিসাইড করে। আমি আরেকবার পয়েন্টটা দেখাচ্ছি, ভালো করে বুঝবে। স্যার সেভিংস ব্যাংক ইন্টারেস্ট, স্যার ফিক্সড ডিপোজিটের সুদ এবং লোনের সুদ, এটা ডিসাইড করে কে স্যার? ইন্ডিভিজুয়াল ব্যাংক। তার মানে নিজে নিজে যে যার। এবার হলো কি, একটু আগে বলেছিলাম কি, সিআরআর হোক বা এসএলআর হোক বা রেপো রেট হোক বা রিভার্স রেপো রেট হোক, এই লাইনটা কে ডিসাইড করে? আরবিআই। তো এই কোয়েশ্চেন আমার তরফ থেকে থাকবে কি, কোন রেটটা কে ডিসাইড করে? তাহলে এখনই দেখে নাও ঠিকঠাক এই কোন রেটটা কার আন্ডারে পড়ছে। ঠিক আছে? তাহলে আরবিআই রেট এইসব, আর বাকিটা তোমাকে বললাম সেভিংস থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট, লোন ইন্টারেস্ট, এটাকে ডিসাইড করে ইন্ডিভিজুয়াল ব্যাংকস। তো আমি তোমাকে যদি এরকম একটা প্রশ্ন দিই কি, ধরো ফিক্সড ডিপোজিট ইন্টারেস্টটা কে ডিসাইড করে, আরবিআই নাকি আমাদের ইন্ডিভিজুয়াল ব্যাংকস? তাহলে অবশ্যই কিন্তু সেভাবে উত্তরটা আমার যেন চাই। নেক্সট, ব্যাংক দ্যাট লঞ্চ মোবাইল এটিএম অ্যাকাউন্টস এন্ড অলসো, এই যে ভোডাফোন কি বলল, এম প্যাসে, এই যে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা নাকি লঞ্চ করেছিল, সেটা এইচডিএফসি ব্যাংক কিন্তু হেল্প করেছিল। তার মানে এইচডিএফসি ব্যাংক ভোডাফোন এম প্যাসে বলে লঞ্চ করেছিল, সেটা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট, এটা ফার্স্ট টাইম বলতে পারো। কিন্তু এই সব ভোডাফোন এম প্যাসে হোক বা আদার্স ব্যাংক, মোবাইল ব্যাংক এটিএম হোক, এইসব কিন্তু এখন নেই, আপাতত নেই। রিজন বিকজ এটা পুরনো একটা পদ্ধতি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম কি, হিস্ট্রি পড়ছি আমরা, তো জেনারেল অ্যাওয়ারনেস হিসেবে তোমার একটা হিস্ট্রি জানা উচিত এই কোন কে আমাদের লঞ্চ করেছিল। আচ্ছা, লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক হিসেবে আমরা জানি, একটু আগে পড়লাম, দ্যাট ইজ এসবিআই, সরকারি ব্যাংকের মধ্যে। তবে লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক হিসেবে যদি বলি ভারতের মধ্যে, তাহলে কিন্তু আইসিআইসিআই। তবে আইসিআইসিআই ব্যাংকটা আমি বলতেই পারি, তবে আইসিআইসিআই ব্যাংকটাকে সরিয়ে এখন আমি বলবো এইচডিএফসি। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি কিন্তু এই ব্যাংকগুলোকে আপ এন্ড ডাউন হয় কি করে? এই ব্যাংকগুলো আপ এন্ড ডাউন তখনই হয় যখন তার ক্যাপিটাল কিন্তু কম বেশি হয়। তাহলে বুঝতে পারছো, কোনো ব্যাংকের বুঝতে পারছো সেই ক্যাপিটাল বাড়ছে, তাহলে বাড়তে 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 র্যাঙ্ক কিন্তু ক্রস করে গেছে। ওই জন্য এইচডিএফসি ব্যাংক আপাতত লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে? আইসিআইসিআই ছিল সেখানে আর কি। নেক্সট যদি বলি লার্জেস্ট ফরেন ব্যাংক ইন ইন্ডিয়া, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। দেখতেই পাচ্ছ স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এরকম একটা ব্যাংক, যেটা কিন্তু আমাদের ভারতে তাদের হেড অফিস নেই। হ্যাঁ স্যার,
ভারতে তাদের হেড অফিস নেই, অবশ্যই নেই। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক কি স্যার, এদের ব্রাঞ্চ তাহলে দেশের বাইরে আছে, তাহলে এরা এখানে করছেটা কি? অবশ্যই বলবো, দেখো এদের ব্রাঞ্চ কিন্তু বাইরে থাকে, কিন্তু এদের ব্যবসা ভারতের সাথে চলে। ওই জন্য এটা হচ্ছে বিদেশীয় ব্যাংক, এটা আমাদের ব্যাংক নয় স্যার। ঠিক আছে, এটা আমেরিকান ব্যাংক। তবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু এরকম একটা ফরেন ব্যাংক বলতে পারি, মানে কি বিদেশীয় ব্যাংক বলতে পারি। তো সেই কারণে আমাদের লার্জেস্ট ফরেন যদি বলে, তাহলে উত্তরটা হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ঠিক আছে, এরকমই যেমন আমি বলেছিলাম কি ব্যাংক অফ বরোডা প্রথম কিন্তু নিজের ব্রাঞ্চ দেশের বাইরে গিয়ে খুলেছিল, তাও হংকং এ। তো তেমনই ওখানকার ব্রাঞ্চ বা বাইরে দেশের ব্রাঞ্চ আসতেই পারে আমার দেশে, এরকম কোনো মানে বলে ব্যাপার নয় কি না আসতে পারে না, এরকম কিছু করার নেই। আমি যদি যেতে পারি দেশের বাইরে, তাহলে ওরাও আসতে পারে আমাদের এখানে। ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংক টু ওপেন আ ব্রাঞ্চ আউটসাইড ইন্ডিয়া, ইয়েস স্যার। ভারতে দেশের বাইরে যদি কোনো কেউ ব্রাঞ্চ খুলে থাকে, অবশ্যই ইন্ডিয়ান ব্যাংক, তবে কিন্তু লন্ডন 1946-এ, তাহলে সেটা আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এই ব্যাংক অফ ইন্ডিয়া বেসিক্যালি আমাদের যদি না লিখে তুমি যদি লেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অবশ্যই ভালো হবে। কেন কি পরবর্তীকালে আমরা শুনলাম এসবিআই কিন্তু লন্ডনে প্রথমত কিন্তু নিজস্ব ব্রাঞ্চ খুলে ফেলেছিল। তবে কিন্তু এই এসবিআই কিন্তু নিজেই এসছে 1950 মানে 55 সালে। তাই বলে কিন্তু নামটা আমরা কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়াই বলবো। ঠিক আছে, কেন কি এসবিআই নামটা আমরা দেখেছিলাম একটু আগে 1955 সালে, সেটা কিন্তু আলাদা ছিল, তাই বলে এটা আলাদা রাখছি আর কি। আচ্ছা, এবার আসি ফার্স্ট আরআরবি ব্যাংক। আরআরবি ব্যাপারটা বুঝতে পারছো, দ্যাট ইজ রিজনাল রুরাল ব্যাংক। এবার রিজনাল রুরাল ব্যাংক মানে কি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বলতে পারো, সেটাকে আমরা বলে থাকি প্রথমা গ্রামীণ ব্যাংক। এটা কিন্তু আমাদের প্রথম ব্যাংক ছিল আরআরবি ক্ষেত্রে, যেটা কি প্রথম নাকি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক হিসেবে খুলেছিল কোথায়, ইউপিতে। তো প্রথমা গ্রামীণ ব্যাংক অ্যাকচুয়ালি কোথায় আমি বললাম, ইউপিতে। তবে 1975 সালে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের নামে মানে বলতে প্রথমা গ্রাম ব্যাংক হিসেবে আমরা পরিচিত জানি আর কি। প্রথম ব্যাংক এটা বলতে পারো আরআরবি। আরআরবি একটা পরীক্ষা হয়, তোমাকে আমি আগেই বলেছিলাম এর আগের ভিডিওতে। তুমি যেটা ইন্ট্রো ভিডিও ছিল, তুমি দেখতেই পারবে ওখানে কি কি ব্যাংকে নিয়ে আমি আলোচনা করেছি। আচ্ছা, ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস দ্য এটিএম। এটিএম তো বুঝতে পারছো কি যেটা আমাদের ইউজ করা হয়, সেটা কিন্তু এইচএসবিসি, হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশন অফ চায়না। এইচএসবিসি ব্যাংক খুলেছিল 87-এ মুম্বাইতে। ঠিক আছে, এইচএসবিসি আবার বলছি এই ব্যাংকটা বিদেশীয় ব্যাংক, এটা দেশীয় ব্যাংক নয়। তুমি এইচডিএফসি ব্যাংক কিন্তু এর সাথে গুলিও না। এইচডিএফসি ব্যাংক হচ্ছে আমাদের লার্জেস্ট প্রাইভেট সেক্টর, তেমনি এইচএসবিসি হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস দ্য এটিএম ইন ইন্ডিয়া। ওকে, তো আশা করি এই যে আমাদের ব্যাংকটা যে এটিএম খুলেছিল ফার্স্ট অফ অল এইচএসবিসি মনে থাকবে। আর ক্যাপিটাল মার্কেট মানে এক কথায় শেয়ার মার্কেট, এটা রেগুলেট কে করে, সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আবার বলছি, আমাদের ক্যাপিটাল মার্কেট রেগুলেট কে করে, সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। হ্যাঁ স্যার, এই কারণেই কিন্তু আমাদের শেয়ার মার্কেটের ডিপার্টমেন্ট আলাদা, আর আমাদের মানি মার্কেট ডিপার্টমেন্টে আলাদা। আরবিআই কিন্তু আলাদা, তার মানে আরবিআই কিন্তু টাকা পয়সা ব্যাংকিংটা আলাদা দেখে। তবে হ্যাঁ, শেয়ার মার্কেটের পার্টটা দেখে হচ্ছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আশা করি এই অবধি ক্লিয়ার। চল নেক্সট আমরা আসি, সেটি হলো স্যার আরবিআই এর ভেতরে কয়েকটা ব্যাংকের পার্থক্য, সেটা কি? ফার্স্ট অফ অল আমরা দেখবো শেডিউল ব্যাংক। ফার্স্ট অফ অল শেডিউল ব্যাংক কি স্যার? শেডিউল ব্যাংক এক কথায় বলে রাখবে, ছোট্ট করে বলছি, যে ব্যাংকের কাছে আরবিআই লাইসেন্স থাকবে। আরবিআই লাইসেন্স যদি থাকে, তাহলে সেই ব্যাংক কিন্তু শেডিউল। আর যদি আরবিআই লাইসেন্স না থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেটা নন শেডিউল। ঠিক আছে, আমি আবার বলছি শেডিউল কি, মোদ্দা কথা যার কাছে আরবিআই লাইসেন্স থাকবে। তো তার ভেতরে কমার্শিয়াল ব্যাংক এন্ড তার ভেতরে কোঅপারেটিভ ব্যাংক। তার মানে কি শেডিউল ব্যাংকেরই দুটো পার্ট, একটা কমার্শিয়াল, একটা কোঅপারেটিভ। ঠিক আছে, যেখানে কমার্শিয়াল ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংক, যার কাছে কিন্তু বলতে প্রফিট ছাড়া কিছু ওরা বোঝে না। তবে কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে সবাইকে হেল্প করে, ইনফ্যাক্ট গরিব মানুষকেও কিন্তু হেল্প করে। তাহলে ব্যাপারটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের কাছে প্রফিট ছাড়া কিচ্ছুই তাদের কাছে নেই। আর এর ভেতরে আবার বলতে পাবলিক সেক্টর, তার মানে সরকারি ব্যাংক, তেমনই প্রাইভেট সেক্টর, বেসরকারি ব্যাংক, তার মানে কি ফরেন ব্যাংক, বিদেশীয় সেক্টর ব্যাংক, আর আরআরবি যেটা হচ্ছে আমাদের আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। এবার তুমি বলবে স্যার এর মধ্যে মানে আমাদের কি বলে কত কি আছে সেটা বলুন একটু। অবশ্যই বলবো, ব্যাপারটা বোঝো। তাহলে পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে বেসিক্যালি আমাদের সরকারি ব্যাংক, নামটা দেখতে পাচ্ছ এসবিআই অ্যাসোসিয়েটস, যেখানে এসবিআই কিন্তু এখানে একটা আছে। অ্যাসোসিয়েট কিন্তু বলতে আর নেই, অ্যাসোসিয়েট ব্যাংক গুলো ছিল আগে, এখন নেই। এসবিআই কিন্তু শুধু বললাম, এটা আমি কেটে দিলাম, এসবিআই শুধু একটা। ন্যাশনালাইজ ব্যাংক দেখতে পাচ্ছ মানে জাতীয়করণ ব্যাংক, এটা হচ্ছে বলতে টোটাল 11টা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যা বুঝলাম কি স্যার সবকিছু মিলিয়ে যদি বলি, তাহলে টোটাল কিন্তু সরকারি ব্যাংক 12টা আছে, তাই তো? আচ্ছা, প্রাইভেট সেক্টর ব্যাংক তেমনই কিন্তু আমাদের 21টা আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফরেন ব্যাংক হচ্ছে 46টা আছে।
এবং যা আরআরবি মানে রিজনাল রুরাল ব্যাংক মানে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সেটা আছে টোটাল আমাদের 43টা। আর বাকি কোঅপারেটিভ ব্যাংক যার প্রফিট খুব একটা বেশি হয় না, তবে সেটা হচ্ছে স্টেট কোঅপারেটিভ, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ, আদার কোঅপারেটিভ। তো এই তিনটে কোঅপারেটিভে ভাগ আছে, সেটাও নিয়ে আলোচনা করব। তবে আমি ছোট্ট করে বলে দিলাম কি স্যার আমাদের আরবিআই শিডিউল নন শিডিউল, শিডিউলটা হচ্ছে বেসিক্যালি কি স্যার কমার্শিয়াল কোঅপারেটিভ, ঠিক আছে। আর কমার্শিয়াল ব্যাংকের মধ্যে এই 4টে পার্ট দেখলাম, কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে 3টে পার্ট দেখলাম, এটাই দেখলে যথেষ্ট। আর এই যে নন শিডিউল ব্যাপারটা যেটা বলছে যার কাছে আরবিআই লাইসেন্স নেই, আমি সব আস্তে আস্তে আলোচনা করব। তবে আস্তে আস্তে করে শেখো ব্যাংকিং এ কি কি পার্ট গুলো করবে তুমি নেক্সট। এবার আসি, ওই যে একটু আগে বলেছিলাম কি সেন্ট্রাল ব্যাংকের ভেতরে আরবিআই এর ভেতরে কি কি আছে বলেছিলাম কি সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক আর একটা কোঅপারেটিভ ব্যাংক। আমি এখানে লিখে দিচ্ছি একটা কমার্শিয়াল ব্যাংক আর একটা কোঅপারেটিভ ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের ভেতরে সরকারি ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, ফরেন ব্যাংক, লোকাল এরিয়া ব্যাংক অ্যান্ড আরআরবি ভেতরে তুমি তো দেখতেই পাচ্ছ টোটাল আমাদের কটা ছিল, টোটাল আমাদের 43টা ছিল, মনে আছে 43, রাইট। তার মানে কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে স্টেট কোঅপারেটিভ, সেন্ট্রাল কোঅপারেটিভ, প্রাইমারি কোঅপারেটিভ। আচ্ছা প্রাইমারি কোঅপারেটিভকে অনেকে এই নাম দিয়েও জানে, পিএসসিএস, প্যাক্স বলেও জানে, ঠিক আছে। পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে একটা তো সরকারি ব্যাংক আছেই একটা এক, আর ন্যাশনালাইজ হচ্ছে কটা স্যার, ন্যাশনালাইজ হচ্ছে বেসিক্যালি আমাদের টোটাল 11টা, তাই তো। সরি দাঁড়াও, এখানে কটা আছে এক, আর এখানে 11টা, তো মিলিয়ে টোটাল হয়ে যাচ্ছে 12টা। আমি বলেছিলাম একটু আগে কি টোটাল আমাদের ব্যাংক হচ্ছে 12টা, এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। তো সেই অনুযায়ী তুমি যদি ভালো করে দেখো, হ্যাঁ স্যার এখানে আমি বুঝতে পেরেছি এখানে এক আর এখানে 11 মিলিয়ে 12, আর বাকি তো অবশ্যই তুমি ডিটেলসে দেখতে পাচ্ছ। মানে আমার মেন মুদ্রা হচ্ছে তুমি কার আন্ডারে কোনটা পড়ছে সেটা আগে দেখে নাও, তারপর আবার ইনফরমেশন গুলো ডিটেলে যাবে, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান। নেক্সট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমরা সবাই জানি কি লার্জেস্ট ব্যাংকিং ইনস্টিটিউশন, তার মানে কি সেন্ট্রাল ব্যাংক হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি এই আরবিআই এর কাছে সমস্ত টাকা ছাপানোর পাওয়ার আছে, কিন্তু অবশ্যই ইন্ডিয়ান রুপি ছেড়ে। ইন্ডিয়ান রুপি বলতে গেলে আমাদের এই যে সমস্ত যে রুপি মানে যে 1 টাকা যে টাকাটা যেটা আছে 1 টাকা, আমি আবার বলছি 1 টাকা মানে 1 রুপি, এটা কিন্তু আরবিআই ছাপায় না, অবশ্যই কিন্তু আরবিআই ছাপায় না। হ্যাঁ কিন্তু এটাকে ছেড়ে বাকি সব বলতে অবশ্যই কিন্তু 2 টাকা থেকে 500 টাকার নোট অবধি আরবিআই তৈরি করে। আচ্ছা নেক্সট হচ্ছে আরবিআই স্থাপিত কবে হয়েছিল, 1935 সালে। তেমনি আরবিআই আইন কত সালে পাস হলো, 34 সালে। কোন কমিশনের মাধ্যমে, হিল্টনিয়ান কমিশনের মাধ্যমে আরবিআই স্থাপিত হয়েছিল 35 সালে, ঠিক আছে। আরবিআই ক্ষেত্রে যদি বলি মুম্বাই হচ্ছে হেড অফিস বলেছিলাম 1937 সালে। গভর্নমেন্ট কিন্তু সিটস এবং পলিসিস গুলো ফর্মুলেট হয়, এটা একটা ব্যাপার বলেছিলাম, ঠিক আছে। প্রাইভেটলি ওন, তার মানে কি আগে কিন্তু প্রাইভেটলি ওন ছিল, এখন কিন্তু আমাদের সরকারি হয়ে গেছে, তার মানে এটা কবে, 1949-এ। তার মানে যদি জিজ্ঞেস করে কি আমাদের আরবিআই কবে সরকারি হয়েছিল, তাহলে অবশ্যই কিন্তু 1949 সালে। এবং আরবিআই জাতীয়করণ হয়েছিল 1949 জানুয়ারিতে। তেমনি আরবিআই কাছে 4টে জোনাল অফিস আছে, কোথায়, চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বাই। আবার বলছি 4টে জোনাল, মানে জোন ওয়াইজ 4টে হয় তো, তার মানে কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হিসেবে তুমি দেখবে তাহলে অবশ্যই কিন্তু চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বাই, এটা তো রয়েছেই আমাদের জোনাল অফিস, ঠিক আছে, জোন ওয়াইজ। এবার তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে কি এখানে কয়েকটা সিম্বল দেখতে পাচ্ছ, সিম্বলটা কি স্যার, এই যে আমাদের আরবিআই একটা সিম্বল থাকে, সিম্বলটা ছিল এইটা, এটা লাইক আমাদের লায়ন আছে, লায়নের পেছনে একটা দেখবে পাম ট্রি আছে, ঠিক আছে, পাম ট্রি, তাহলে পাম গাছটা রয়েছে লায়নের সাথে। তো তবে আজকে দেখো পাম ট্রি কিন্তু একই আছে, এটাও একই আছে, এটাও একই আছে, কিন্তু স্যার লায়নের জায়গা কিন্তু হয়ে গেছে টাইগার। তার মানে কি এই টাইগারটা কোন টাইগার, দেখো যদি বডি টাইপ গুলো দেখি তাহলে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগার এখন রিপ্লেস করেছে কাকে, আমাদের অবশ্যই লায়নকে। অ্যান্ড এই যে জিনিসটা কবে স্যার, 1973-তে এইটা চেঞ্জ হয়ে গেছে, কি সেটা স্যার, লায়নের সাথে কিন্তু এখন টাইগার চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই মনে রাখবে কি অ্যানিমাল ইনসিগনিয়া বা সিম্বল যদি কেউ জিজ্ঞেস করে তো টাইগার উইথ পাম ট্রি, আবার বলছি পাম ট্রি উইথ টাইগার, ঠিক আছে, পাম ট্রি উইথ টাইগার, তো মানে রয়্যাল বেঙ্গল টাইগার এখন আছে, তবে কিন্তু লায়ন নেই, লায়ন আগে ছিল। এটা স্যার অ্যাকচুয়ালি এটা 1935 থেকে আমি যদি বলি অবশ্যই কিন্তু লায়ন ছিল, কিন্তু এখানে লাইনটা নেই স্যার, এখন টাইগার হয়ে গেছে, ওটা জিনিসটা মনে রাখবে। সালটা অবশ্যই ইম্পর্টেন্ট, আমার কিন্তু ইমেজটা দেখানোর একটাই কারণ কি এটা ছিল, এটা বলতে আছে, কিন্তু পাম ট্রি সেম আছে, দেখো পাম ট্রি সেম আছে, ক্লিয়ার। চলো নেক্সট, এবার আসি
স্যার আমাদের এই যে লিস্ট অফ মেম্বার্স হিসেবে আমি যদি দেখি ডিরেক্টর বোর্ড বা মেম্বার্স কে কে থাকে, তো বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে তুমি ভালো করে দেখে নাও। বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু আমাদের যেভাবে ডিভাইড হয়েছে সেটা হচ্ছে এইটা, কি স্যার ওয়ান ওয়ান মানে হচ্ছে আরবিআই গভর্নর, স্যার 4 জন ডেপুটি গভর্নর, ঠিক আছে, প্লাস আমাদের 8 জন হচ্ছে প্রাইভেট মেম্বার্স, প্লাস আমাদের এই 4 জন হচ্ছে জোনাল মেম্বার্স, প্লাস হচ্ছে একটা হচ্ছে ইকোনমিক অ্যাডভাইজার, আর প্লাস হচ্ছে একটা হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হলো কি স্যার, এই সেগ্রিগেশনে যদি যাই তাহলে দেখো পরপর লেখা আছে, তার মানে কি গভর্নর, তারপর হচ্ছে 4টে ডেপুটি গভর্নর, 2টো ফাইন্যান্স মিনিস্ট্রি, ওখানে দেখো মানে এটা এই এই যে ওয়ান আর ওয়ান দুটো নিয়ে নিয়েছে একসাথে এরা, ঠিক আছে। ওয়ান আর ওয়ান মানে কি, এটা হচ্ছে আমি বলেছিলাম কি এটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি, আর এটা হচ্ছে ইকোনমিক অ্যাডভাইজার, ঠিক আছে, বা ফাইন্যান্স সেক্রেটারিও বলতে পারো এটাকে, নো ইস্যু, ফাইন্যান্স এখানে সেক্রেটারি বলতে পারো। তাহলে এখানে ফাইন্যান্স সেক্রেটারি আর ইকোনমিক অ্যাডভাইজারকে এরা নিয়ে নিচ্ছে কি, এই যে তোমার বলতে ফাইন্যান্স মিনিস্ট্রিতে, ওকে ফাইন। ইকোনমিক্স দেখো লিখেও দিয়েছে এরা, সেক্রেটারি আর ফাইন্যান্স সার্ভিস সেক্রেটারি এখানে নিয়ে নিচ্ছে দুজনকে একসাথে, ঠিক আছে। তারপর দেখো 4টে ডিরেক্টরস বলতে গেলে কোন হেডকোয়ার্টার থেকে, জোন থেকে, দেখো মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং দিল্লি, তার মানে কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই জায়গা থেকে নিয়ে নিচ্ছে। এবং লোকাল বোর্ডস কিন্তু কনসিস্ট অফ 5 মেম্বার্স হু রিপ্রেজেন্ট রিজনাল ইন্টারেস্ট, এই সমস্ত ব্যাপার থাকে, তাই তো। আমার প্রশ্ন হচ্ছে সিম্পল লজিকে বুঝবো, স্যার এটা হচ্ছে গভর্নর, এটা হচ্ছে ডেপুটি গভর্নর, এটা হচ্ছে জোনাল, এটা হচ্ছে প্রাইভেট, এটা হচ্ছে বলতে আমাদের 4টে জোনাল, মানে আলটিমেট কি এই 4টে ধরো জোনাল, সরি এক সেকেন্ড দাঁড়াও, এটা হলো আমাদের ডেপুটি গভর্নর, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রাইভেট মেম্বার্স, এটা জোনাল মেম্বার্স, এটা হচ্ছে বলে দিলাম ফাইন্যান্স সেক্রেটারি, ইকোনমিক অ্যাডভাইজার, এই সব মিলিয়ে টোটাল আমাদের রয়েছে কটা স্যার, 20, কোনো 5 এখানে, এখানে রয়েছে বলতে 5 মানে 10 11 আর 11 19, এখানে প্লাস 2 ওখানে 21, তার মানে এক্সট্রা তোমাকে বলে দিই 19 তুমি দেখবে অবশ্যই, কিন্তু এক্সট্রা দুজনকে নিয়ে আসি আমরা বাইরে থেকে, তাই বলে 21 মেম্বার্স অফ দ্য লিস্ট অফ দ্য মেম্বার্স থাকে, ঠিক আছে। 19টা তো ইন হাউস, এক্সট্রা কিন্তু বাইরে থেকে ডাকা হয়, তাই বলে 21টা নিয়ে চলো কি বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু স্যার 21 থাকে, ঠিক আছে। এবার আমি হিসেবটা যদি বুঝি, ফার্স্ট অফ অল আমি দেখবো কি স্যার গভর্নর আর ডেপুটি গভর্নরকে কে অ্যাপয়েন্ট করে। তো তুমি যদি ভালো করে দেখো এখানে কিন্তু এখন অ্যাট দ্য কারেন্ট যে যার ছবি দেখতে পাচ্ছ, এখন অ্যাট দ্য কারেন্ট কিন্তু এরাই আছে। ফার্স্ট যেমন হচ্ছে সঞ্জয় মালহোত্রা, এনাকে কে অ্যাপয়েন্ট করে স্যার, অ্যাপয়েন্ট করে হচ্ছে ডাইরেক্ট দ্য প্রেসিডেন্ট, হ্যাঁ ডাইরেক্ট প্রেসিডেন্ট স্যার। আর ইনি কে এখন, দ্য গভর্নর অফ আরবিআই, নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। এবার তার নিচে যে ডেপুটি গভর্নর নামটা দেখি, অবশ্যই কিন্তু দেখছো টি রবিশঙ্কর, স্বামীনাথন, পুনম গুপ্তা এবং যে কারেন্ট শ্রীচন্দ্র মুর্মু, ইনি 4 জন। এবার হচ্ছে এই 4 জনকে কে অ্যাপয়েন্ট করে স্যার, 4 জনকে অ্যাপয়েন্ট করে হচ্ছে এসিসি আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যার মধ্যে এসিসি মানে কি স্যার, এসিসি মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট, ওকে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, এই যে আমাদের এসিসি বলতে পারো এই জায়গাটা, এরা কিন্তু মেজারমেন্ট, এরা যেটা আছে 4 জন এখানে এসিসি অ্যাপয়েন্ট করে, আর ওপরে যদি দেখো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, তাহলে প্রেসিডেন্ট হচ্ছে মানে কি বুঝতে পারছো, টপ মোস্ট, তাই বলে কিন্তু সঞ্জয় মালহোত্রা যিনি এখনকার 26তম গভর্নর, বুঝতে পারছো, এনাকে অ্যাপয়েন্ট করে হচ্ছে দ্য প্রেসিডেন্ট স্পেশালি। তাই বলে একটা কোয়েশ্চেন আসে কি টোটাল ডিরেক্টর বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কার, অবশ্যই একটাই কথা হবে স্যার, দ্য আরবিআই গভর্নর, যে থাকবে সে, রাইট। তো আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছো কি স্যার, কিভাবে লিস্ট অফ মেম্বার্স এর মধ্যে প্রথম 5টা মেম্বার্স আমরা বুঝতে পারলাম। আমি আবার বলছি, প্রথম 5টা মানে কি, গভর্নর, 4টে ডেপুটি গভর্নর, প্রাইভেট কোম্পানি থেকে যে কেউ আসতে পারে, বড় বড় সিইও অল এরা আসতে পারে, 4খানা জোনাল মেম্বার, ফাইন্যান্স সেক্রেটারি আর ইকোনমিক অ্যাডভাইজার, ব্যাস এই টোটাল আমাদের 19টা। বাট তবে কিন্তু এটা 2জন নতুন করে ডাকা হয় বাইরে থেকে বলে 21টা, তাহলে বোর্ড অফ ডিরেক্টর টোটাল 21টা স্যার, ওকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলে আসবো, সেটা হলো আমাদের মেইন ফাংশন অফ দ্য আরবিআই। আরবিআই তো মনিটারি ব্যাপারটা দেখে, এক্সকিউজ মি, মনিটারি ব্যাপারটা দেখে, বুঝতে পারছো, যেমন আমাদের মনিটারি পলিসি গুলো দেখে, এটা অবশ্যই আমি নেক্সট ক্লাসে তোমাকে বোঝাবো, আর সব গ্রাউন্ডেই তোমাকে বোঝাবো। তবে বেসিক্স গুলো বুঝে নাও কি কি আমাদের মনিটারি, তার মানে প্রাইস স্টেবিলিটি, তার মানে প্রাইস স্টেবিলিটিকে বলা হয় ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, ঠিক আছে। তেমনই আমি যদি বলি রেগুলেটর সুপারভাইজার কিসের, তো সুপারভাইজার করে, রেগুলেট করে কি স্যার, ব্যাংকিং অপারেশন, অবশ্যই ব্যাংকের বাবা যখন, তো ব্যাংকের অপারেশন তো সামলাবে, তাই না। আচ্ছা, তেমনই ফাইন্যান্সিয়াল সিস্টেম গুলো, ফাংশন গুলো সামলাবে কমার্শিয়াল ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক, এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফসি। এনবিএফসি কাকে বলা হয় স্যার, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, কি বলবো,
নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। স্যার এরা কারা? যাদেরকে লাইসেন্স সরকার দেয় অবশ্যই, কিন্তু লোন দিতে পারে না, অবশ্যই কিন্তু লোন দিতে পারে না। ঠিক আছে, আমি আবার বলছি, এদেরকে লাইসেন্স তো দেয় কিন্তু এরা লোন দিতে পারে না স্যার, ব্যাস এই কারণে এদেরকে এনবিএফসি বলে। লাইক মুথুট ফাইন্যান্স, লাইক মণপুরম গোল্ড লোন, লাইক আমাদের এই সমস্ত মহিন্দ্রা ফাইন্যান্স, এইসব নামটা শুনেছো, এদেরকে বলা হবে এনবিএফসি। কেমন? তো আশা করি এইসব জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। তবে অবজেক্টিভ হচ্ছে ওই তো বললাম, পাবলিক কনফিডেন্স কে বাড়ানো। ঠিক আছে, ডিপোজিট যেটা তুমি মানে বলতে রাখছো ব্যাংকে, তার ইন্টারেস্টটাকে প্রোটেকশন দেওয়া, এবং আমাদের কস্ট ইফেক্টিভ ব্যাংকিং সার্ভিসকে ঠিকঠাক দেওয়া, তার মানে ব্যাংকের সার্ভিসের জন্য কস্টটা না বেড়ে যায়। নেক্সট এবার আসি, ম্যানেজার অফ দ্য ফরেন এক্সচেঞ্জ, মানে কি বিদেশি মুদ্রা, মানে ডলার। ডলার রিজার্ভটা কার কাছে থাকে? অবশ্যই কিন্তু আরবিআই কাছে থাকে। অবশ্যই এই এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু করে, তার মানে কি ফেমা। ফেমা মানে কি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট। এই ফেমা মানে কি বুঝতে পারছো? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট কনসেপ্টটা কিসের জন্য? এটা কিসের জন্য স্যার? রিজন হচ্ছে একটাই, কি ডলার কতটাকে রিজার্ভ হবে, কোম্পানি এসে কতটাকে রিজার্ভ রাখতে পারবে বা এখান থেকে নিয়ে যেতে পারবে, এটা ম্যানেজমেন্টটা আরবিআই হাতে আছে। ঠিক আছে, তারপর দেখো এক্সটার্নাল ট্রেড এবং পেমেন্টের উপর কাজ করবে। ঠিক আছে, ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ঠিক আছে, এক্সচেঞ্জ অফ দ্য ডিস্ট্রয়েড কারেন্সি, coins not fit for calculations, provide the public with adequate quantity of us currency notes and coins of good quality। এই সব জিনিসগুলো কিন্তু আমাদের থাকছে। ঠিক আছে, নেক্সট এবার আসি, ডেভেলপমেন্ট রোল কিসে কিসে আছে? প্রমোশনাল ফাংশনস টু সাপোর্ট ন্যাশনাল অবজেক্টিভস, অবশ্যই। ব্যাংকিং রিলেটেড ফাংশনস তো আছেই, যেমন আমাদের আরবিআই কাজ করে কাকে নিয়ে? ব্যাংকস ও দ্য গভর্নমেন্টকে নিয়ে কাজ করে। পারফর্ম দ্য মার্চেন্ট ব্যাংকিং ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক এন্ড স্টেট গভর্নমেন্টস, অবশ্যই। নেক্সট হচ্ছে আমাদের যে মেইনটেনেন্স অফ ব্যাংকিং অ্যাকাউন্টস অফ অল শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক মানে বলেছিলাম না, যে ব্যাংকের কাছে আরবিআই লাইসেন্স থাকে তাদের কন্ট্রোল করবে আর কি। ওকে, পরপর জিনিসগুলো দেখে নাও। তেমনই আমাদের সাবসিডারি অফ আরবিআই তে তিনটে সাবসিডারি আমরা আপাতত নিচ্ছি। নাম হচ্ছে ডিআইসিজিসি, আর তারপর হচ্ছে বিআরবিএনএমপিএল, তারপর এনএচবি। এইসব নামগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান আমরা একটু নিয়ে আলোচনা করব, তাও কি ডিটেলসে। লেটস সি। ওকে, চলো শুরু করি। ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি, আমাদের কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা আমি একটু আগে সাবসিডি পড়াচ্ছিলাম। এর মানেটা কি? সিম্পলি একটা বুঝে নাও, তুমি যে টাকাটা ব্যাংকে রাখো, তার যে একটা সিকিউরিটি পায় লোকেরা, কি সিকিউরিটি? সো যদি সাপোজ ব্যাংক আমাদের কোনো রকমের কিছু দিওয়ালিয়া বেড়ে যায়, ধরো ইনসলভেন্সি হয়ে যায় বা ব্যাংক চালাতে পারছে না, তাহলে তোমার যেটুকু টাকা যেটুকু রেখেছো তুমি ব্যাংকে, তার একটা ইন্স্যুরেন্স তো করানো উচিত। কি হ্যাঁ, যদি ব্যাংক ডুবে যায় তাহলে সেটুকু তো টাকা পাবো স্যার। ওই কারণে কিন্তু ডিআইসিসি তোমাদের জন্য। ডিআইসি অ্যাকচুয়ালি করেটা কি? তোমার টাকাটাকে প্রোটেকশন দেয়, কি জানো? তোমার ব্যাংক ডুবে গেলেও তোমার টাকাটা কিছুটা হলেও রিকভারি করতে পারি আর কি। তো রিকভারি করাটাও একটা লিমিটেশনের মধ্যে থাকে। ফর এক্সাম্পল, ডিআইসিসি সাবসিডিয়ারি বডি আরবিআই, অবশ্যই। কবে স্টাবলিশ হয়েছিল দেখে নাও। ডিআইসিসি বেসিক্যালি আমাদের অ্যাক্ট পাস হয়েছিল 1961 সালে। তেমনই আমাদের ইন্স্যুরেন্স অফ দ্য ডিপোজিটস, ডিপোজিটে ইন্স্যুরেন্স করাই বলেছিলাম। এবং গ্যারান্টি ক্রেডিট ফ্যাসিলিটিস, তার মানে ওখান থেকে যে লোন নিচ্ছ ব্যাংক থেকে, সেটা কিন্তু গ্যারান্টি এরাই করে। আরো কিছু ডিটেলস দেখে নি। ডিআইসিজিসি অ্যাকচুয়ালি দুটো কর্পোরেশন হয়, সেটা হচ্ছে ডিআইসি আর একটা হচ্ছে সিজিসিআই। এবার এইটা মার্জ হয়েছে ডিআইসিজিসি, তার মানে কি ডিআইসি প্লাস আমাদের সিজিসিআই ইকুয়ালস টু ডিআইসিজিসি। ওকে, এটা ইন্টিগ্রেট ফাংশন কিসের জন্য? তো স্যার, ডিআইসি ইনশিওরস অল ব্যাংক ডিপোজিট সাচ অ্যাজ লাইক সেভিংস, ফিক্সড ডিপোজিট, কারেন্ট এন্ড আরডি। এটা মনে রাখবে, সেভিংস অ্যাকাউন্টে সবচেয়ে লো ইন্টারেস্ট হয়। ঠিক আছে, ফিক্সড ডিপোজিটে সবচেয়ে হাই ইন্টারেস্ট হয়, কারেন্ট ডিপোজিটের মধ্যে নো ইন্টারেস্ট হয়, এবং আমাদের আরডি তে কিন্তু আমাদের ইন্টারেস্ট হয় কিন্তু মডারেট। মডারেট মানে বুঝতে পারছো কি? ইন্টারেস্টটা কিন্তু তোমার বলতে সেভিংস অ্যাকাউন্ট থেকে বেশি, মানে বেশি, তবে ফিক্সড ডিপোজিট থেকে কম আর কি। তাই তো ক্লাস, এই হচ্ছে ফ্যাক্টর। চলো, তো ওভারঅল আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন ইন্টারেস্ট কোথায় কি লাগানো হয়। এবার আসি আমাদের এই যে ইন্স্যুরেন্স কভার, ইন্স্যুরেন্স কভারে বলেছিলাম না আমাদের ডিআইসি যে ইন্স্যুরেন্স দেয়, তো সেখানে কিন্তু 1 লাখ টাকা অবধি কিন্তু পার ডিপোজিটর পার ব্যাংক দেবে। তার মানে ব্যাংক অনুযায়ী 1 লাখ টাকা অবধি কিন্তু এই ইন্স্যুরেন্সটা কভার হবে। তুমি বলছিলে না কি স্যার আমি যত টাকা রাখবো তত, না, অ্যাকচুয়ালি 1 লাখ। মাল্টিপল অ্যাকাউন্ট ইন দ্য সেম ব্যাংক, দে আর ট্রিটেড সিঙ্গেল আমাদের অ্যাকাউন্ট। তার মানে তোমার যদি তিনখানা অ্যাকাউন্ট আমাদের খোলা হয়, অথচ একই ব্যাংকে তিনখানা অ্যাকাউন্ট হতে পারে, সেটাও কিন্তু একটা কথা বলে দিই, ওটা একটা সিঙ্গেল অ্যাকাউন্টে ওরা ট্রিট করবে, এবং তিনটে অ্যাকাউন্টে মিলিয়ে তোমাকে 1 লাখ টাকা অব্দি কভার দেবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিন্তু পেড বাই ব্যাংক, তার মানে ব্যাংকই প্রিমিয়াম পে করে, তোমার কিন্তু পে করে না, মানে তোমার থেকে 1 টাকাও সে নেবে না। এই যে লোকেরা বলে না কি স্যার আমরা যে আজকে ব্যাংকে টাকা রাখছি তার ইন্স্যুরেন্স তো করাইনি, তাহলে ইন্স্যুরেন্সে কি হবে? আরে তোমরা অলরেডি ইন্স্যুরেন্স, কেন কি একটা ব্যাংকে টাকা রাখা মানে ইউ আর অলরেডি ইনশিওর অন দ্যাট।
তোমাকে এক্সট্রা পে করতে হবে না, ঠিক আছে? এটা অনেকে জানে না। যাকে তোমার তো এই যে ফাংশন অফ দ্য ডিআইসিসি দেখে নাও কি কি আছে। ইন্স্যুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অ্যাক্ট, এটা একটা অ্যাক্টের মাধ্যমে হয়েছে। ডিআইসিজিসি জেনারেল রেগুলেশন অ্যাক্ট ফ্রেম বাই দ্য আরবিআই আন্ডার সেকশন 50 অফ দ্য তোমার সাবসেট 3 অফ দিস বলতে অ্যাক্ট। আর চেয়ারম্যান অফ দ্য ডিসি এখন এই মুহূর্তে রয়েছেন মাইকেল দেবব্রত পাত্র, মানে এমডি পাত্র। ইনি ডেপুটি গভর্নর অফ আরবিআই ছিলেন অনেক আগে। তো এমডি পাত্র এখন আপাতত চেয়ারম্যান অফ দ্য ডিআইসিটিসি। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে পরীক্ষায়, হেড অফিস মুম্বাই মহারাষ্ট্র, এটা মনে রাখবে, রাইট? চলে আসো নেক্সট, সেটা কি বলছে, ব্যাংক কভার্ড বাই ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম। সেটা কি, অল কমার্শিয়াল ব্যাংক, তার মানে যত কমার্শিয়াল ব্যাংক আছে। কমার্শিয়াল ব্যাংকের মধ্যে কি ছিল স্যার, একটু আগে আপনি পড়িয়েছিলেন, ওই যে মনে পড়ছে, পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, স্যার ওই ফরেন সেক্টর ব্যাংক অ্যান্ড আরআরবি, এই 4 ধরনের কমার্শিয়াল ব্যাংকই কিন্তু আমাদের আন্ডার দ্য ব্রাঞ্চ অফ দিস, ঠিক আছে? তবে ইনক্লুডিং দ্য ব্রাঞ্চ অফ দ্য ফরেন এখন লিখেও দিয়েছে, অপারেটিং ইন দ্য ইন্ডিয়া লোকাল এবং আরআরবি সবকিছু নিয়ে। কোঅপারেটিভ ব্যাংকও কিন্তু লিখে দিয়েছে, কোঅপারেটিভ ব্যাংকে যদি কেউ টাকা রাখে তাহলে সেখানেও ডিআইসিসি তোমাকে ইন্স্যুরেন্স কভার করবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রা প্রাইভেট লিমিটেড, একটু আগে তুমি পড়েছিলে সাবসিডিয়ারি অফ আরবিআই 3টে ছিল, একটা স্যার আমাদের ডিআইসিজিসি, একটা বিআরবি এনএমপিএল, একটা এনএইচবি। তো বিআরবি এনএমপিএল কিছুই নয় বলতে, এই যে তোমরা বলতে দেখেছো কি, টাকা যে ছাপানো হয়, টাকা যে ছাপানো হয়, তো টাকার ডিজাইনও তৈরি হয়। তো টাকা ছাপানো হয় আলাদা, ডিজাইন তৈরি হয় আলাদা। তো ডিজাইনটা যেখানে তৈরি হয় সেখানকার একটা সিকিউরিটি হিসেবে বিআরবি এনএমপিএল কে রেখেছে আরবিআই। কি তুমি ভাই ব্লু প্রিন্ট গুলো একটু দেখবে, হ্যাঁ, ব্লু প্রিন্ট গুলো নোটের দেখবে যে কারেন্সি নোট করছে, তার মানে কি বিআরবিএনএফএল কাজ কি আমি তোমাকে ডিটেলসে বলবো, তার আগে দেখে নাও। 1995 এ এস্টাবলিশ হয়েছে, ব্যাঙ্গালোর কর্ণাটক কিন্তু তার আমাদের হেডকোয়ার্টার। চেয়ারম্যান হচ্ছে আমার বিপি কানুঙ্গো, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, নতুনটা আমি তোমাকে আপডেট করে দেবো। বিআরবিএনএফএল সাপ্লাইজ আ মেজর পোর্শন অফ ব্যাংক নোটস ইন ইন্ডিয়া, ভালো করে বুঝবে। তো ব্যাংক নোটস কিন্তু আমাদের কে সাপ্লাই করে, দ্যাট ইজ বিআরবিএনএফএল, রাইট? নেক্সট ওয়ান বলতে, এই যে বিআরবিএনএমপিএল এবং এসপিএমসিআইএল এর কাজগুলো কি কি ভালো করে বুঝে নাও। দেখো বিআরবিএনএমপিএল একটা আছে, একটা এসপিএমসিআইএল আছে, ওকে? তো প্রিন্টিং প্রেস গুলো 4টে ভাগে ভাগ হয়েছে, আমরা সবাই জানি, একটা মাইসুরুতে, শালবনীতে কারেন্সি নোট প্রেস যেমন নাসিকে আছে, অ্যান্ড আমাদের ব্যাংক নোট প্রেস দিবাসে আছে। নাসিক হচ্ছে মহারাষ্ট্র বলতে পারো, আর দিবাস হচ্ছে মধ্যপ্রদেশ, রাইট? এবার হচ্ছে কথাটা কি, এই বিআরবিএনএফএল কাজ হচ্ছে স্যার এই দুটো প্রিন্টিং প্রেসকে কাজ করানো, ঠিক আছে? যার মধ্যে একটা প্রিন্টিং প্রেসের নাম হচ্ছে মডার্ন কারেন্সি নোট প্রেস। কি বলবো, মডার্ন কারেন্সি নোট প্রেস। আই রিপিট, মডার্ন কারেন্সি নোট প্রেস, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে অবশ্যই কিন্তু দুটো প্রেসের এই বিআরবিএনএফএল সাপোর্ট করে, আর এসপিএমসিআইএল নিচে দুটো প্রেসকে সাপোর্ট করে। তবে এই কোম্পানি মেড আ হোল রেকর্ড প্রিন্টিং মোর দ্যান 20,000 মিলিয়ন পিসেস অফ দ্য ব্যাংক নোটস। তাহলে ব্যাপারটা হলো স্যার, ব্যাংক নোটস যদি আমাদের সবচেয়ে বেশি কেউ তৈরি করে থাকে তাহলে হচ্ছে বিআরবিএনএফএল। ইয়েস স্যার। শালবনী তুমি জানো, লাইক ওয়েস্ট বেঙ্গলে আছে, আমি বলে দিচ্ছি এখানে। শালবনী কিন্তু আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? আর স্যার আমাদের মাইসোর হচ্ছে কর্ণাটক, কর্ণাটক আর এখানে ওয়েস্ট বেঙ্গল। ইয়েস স্যার, এই সবচেয়ে বেশি যদি কারোর ক্ষমতা আছে, ঠিক আছে, আমাদের নোট ছাপানো, তো দেখে নাও, ইয়েস 20,000 মিলিয়ন পিস অফ ব্যাংক নোট, একাই 100 এরা, ঠিক আছে? আর তারপরে যে আছে কারেন্সি নোট প্রেস, সেটা হচ্ছে নাসিক এন্ড দিবাস। এরা কয়টা টাকা ছাপায়, যেমন তুমি দেখবে সবাই মিলিয়ে হচ্ছে 1, 2, 5, 10, 20 এবং 50 এবং 100, হ্যাঁ, এই সব নোটগুলো তুমি দেখবে আমাদের এখানে রয়েছে। এবং তোমার 200, 500 এবং আমাদের 1000, যদিও 1000 এখানে নেই স্যার। তাহলে এই নোটগুলো কিন্তু এদের ঘরে আছে, ঠিক আছে? তবে 1 টাকা নোটটা আরবিআই ছাপায় না, এটুকু মনে রাখবে। আর সিকিউরিটি পেপার মিল, তার মানে সিকিউরিটি মানে যে সিকিউরিটির মাধ্যমে যে আমরা বিশ্বাস করি কি নোটটা কেউ চুরি করবে না, নোটটা কেউ ডুপ্লিকেসি আনবে না, তার একটা প্রিন্টিং পেপার প্রেস থাকে, সেটা কিন্তু আমাদের নোট ছাপায় না, বাট প্রিন্টিং এর ব্যাপারটা কিন্তু ওরাই দেখে। সেটা হলো অবশ্যই এসপিএমসিএল এর ভেতরে যেটা কন্ট্রোল, দ্যাট ইজ কি, দ্যাট ইজ সিকিউরিটি পেপার মিল। সিকিউরিটি পেপার মিলকেও কিন্তু কন্ট্রোল কে করে, দ্যাট ইজ এসপিএমসিএল। ভালো করে পড়বে কি লেখা আছে। হোশাঙ্গাবাদে এটা কি আছে সেটা, তবে স্টাবলিশ 1968 মধ্যপ্রদেশ, অপারেট আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভেতরে রয়েছে। তবে কিন্তু আইএসও 2000 সার্টিফাইড রয়েছে এটা। ম্যানুফ্যাকচার সিকিউরিটি পেপার, সিকিউরিটি পেপার মানে কি, যে পেপারস এর মাধ্যমে একটা চুক্তি হয়, আর এই চুক্তিগুলো কিন্তু আমাদের একটা ব্যাংক অন্য ব্যাংকের মাধ্যমে মানে লোন দেয়। তো এই সিকিউরিটি পেপারস গুলো যদি একদিকে দেখি, অবশ্যই কিন্তু এই সিকিউরিটি পেপার মিল তৈরি করে, তবে এদেরকেও এসপিএমসিআইএল কন্ট্রোল করে। ক্লিয়ার? আশা করি ওভারঅল তুমি বুঝতে পারছো আস্তে আস্তে করে কি ব্যাপারটা, কি বৃত্তান্ত রয়েছে। নেক্সট এবার আসি,
সেটি হলো ইন্ডিয়ান মিন্টস। ইন্ডিয়ান মিন্টস তুমি দেখো তাহলে চারটে জায়গা তৈরি হচ্ছে, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, নয়ডা। মিন্ট মানে হচ্ছে স্যার কয়েন। আর এই কয়েন কিন্তু আমরা জানি কি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা কয়েন অ্যাভেলেবেল আছে মার্কেটে, রাইট? আর এই কয়েনগুলোকে দেখে ডাকি এসপিএম সিআইএল। अगेन স্যার, এসপিএম সিআইএল তো দুটো প্রেসকেও দেখে, আবার সিকিউরিটি পেপারকেও দেখে, আবার কি চারটে টাকশাল মানে যেটাকে বলি আমরা কয়েন মিন্টস, এটাকেও দেখে। তো সেই যে মুম্বাই আর হায়দ্রাবাদ, কলকাতা, নয়ডার মধ্যে যে কয়েনগুলো তৈরি হচ্ছে, এই কয়েনগুলো বুঝবো কি করে স্যার কয়েনটা কোথাকার? সো লেটস সি। মুম্বাই যদি কয়েন তৈরি হয় তাহলে সেখানে কিন্তু আমাদের শেপটা ডায়মন্ড শেপ থাকবে, ভালো করে দেখবে ডায়মন্ড শেপ লেখা আছে এখানে। তেমনই যদি আমি কলকাতার মিন্ট দেখি তাহলে এখানে নো মিন্ট মার্ক, তার মানে কোনো মিন্ট মার্ক থাকে না। তেমনই আমি যদি বলি হায়দ্রাবাদে মিন্ট দেখি তাহলে এখানে দেখবে মিন্ট মার্কেটে যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি কি হায়দ্রাবাদে স্টার থাকবে। কি থাকবে? স্টার। আমি এখানে লিখে দিচ্ছি তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকবে। দাঁড়াও এক সেকেন্ড, দেখো এখানে হায়দ্রাবাদে কিন্তু এইভাবে স্টার একটা মার্ক থাকবে, ঠিক আছে? আর মুম্বাই মিন্টের ক্ষেত্রে কিন্তু কি বলেছিলাম? দ্য ডায়মন্ড, রাইট? দ্য ডায়মন্ড, এই ডায়মন্ড কিন্তু শেপ আমাদের থাকবে স্যার, ওকে? এটা মনে রাখবে। আর কলকাতা কোনো মিন্ট থাকবে না, কোনো এই থাকবে না। নয়ডা কিন্তু আমাদের থাকবে সার্কেল। নয়ডা কি স্যার? সার্কেল। এইভাবে একটা সার্কেল কোনো একটা মার্ক থাকবে, সামনের দিকে থাকবে যেখানে বছরটা লেখা আছে। তাহলে দেখবে, তাহলে ওই মার্কটাই দেখে বুঝে যাবো এক্স্যাক্টলি স্যার ওই ছাপটা কোথাকার। ক্লিয়ার? তো ওই কারণে শুধু এক কথায় মনে রাখবে, কলকাতা কিন্তু নীল হতেই পারে, ইয়েস, কলকাতা কিন্তু নীল হতেই পারে, কিন্তু স্যার মুম্বাইতে হচ্ছে বেসিক্যালি আমাদের কি, ওই যে বলেছিলাম দ্যাট ইজ ডায়মন্ড, ঠিক আছে? হায়দ্রাবাদে স্টার, আর নয়ডাতে স্যার সার্কেল। এই হচ্ছে কনসেপ্ট। তবে হ্যাঁ, এই চারটে কয়েন কিন্তু আমাদের কেরিয়ার করে এসপিএম সিআইও। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট মুভিং টু এনএচপি। আমি বলেছিলাম কি সিকিউরিটি আমাদের যে সাবসিডিয়ারি বডি আছে তিনটে আছে, একটা হচ্ছে বিআরবি এনএমপিএল, একটা হচ্ছে এসপিএম সরি কি বলে তোমার ডিআইসিসি, আর এটা হচ্ছে এনএচপি। তো স্যার এনএচপিটা কি? একটা কথায় বলে দিই, এনএচবি হচ্ছে যাবতীয় লোন যেটা হোম লোন হয়। ইনফ্যাক্ট আমাদের যে মানুষেরা হোম লোন তোলে, হোম লোন মানে ঘরের জন্য লোন, অল ইন্ডিয়া লোন, একটাই বাবা, নাম হচ্ছে এনএচবি, কিন্তু তার বাবা আরবিআই। তার আরবিআই ভেতরে এনএচবি রয়েছে, সেটা হলো কি ভালো করে দেখে নাও। সাবসিডিয়ারি অফ আরবিআই রয়েছে, সালটা 1988, ঠিক আছে? আর এটা অ্যাক্টের মাধ্যমে লঞ্চ হয়েছে। এনএচবি ইজ এ অ্যাপেক্স বডি অফ দ্য ফাইন্যান্সিয়াল ইস্যুস ফর হাউজিং। দেখো লেখাই আছে হাউজিং এর জন্য ফাইন্যান্স যদি টপকে হয় তাহলে এরাই হবে। আচ্ছা, প্রমোটিং দ্য হাউজিং ফাইন্যান্স, এটা কিন্তু ঠিক। আর সাপোর্ট টু দ্য সাচ ইনস্টিটিউশন, অবশ্যই। এক্সামিন করে চেয়ারম্যানশিপ অফ দ্য ডিসি রঙ্গারাজ, মানে রঙ্গারাজন কিন্তু ওনার চেয়ারম্যানশিপে এটা তৈরি করেছিলেন। ডেপুটি গভর্নর অফ আরবিআইও ছিলেন কিন্তু পরবর্তীকালে। হাউজিং ব্যাংক এন্ড অটোনমিক হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশন, অবশ্যই। আর এনএচবি রেসিডেক্স এর মাধ্যমে বোঝা যায় কি আমাদের বলতে এই যে অফিসিয়াল রেসিডেন্সিয়াল হাউজিং প্রাইস কত। তাহলে তোমরা যদি সাপোজ ধরো নিজের ঘরের কোনো একটা দাম বার করতে চাইছো, স্যার এই আমার ঘর এই দাম, তাহলে মনে রাখবে এনএচবি ইন্ডেক্সের মাধ্যমে বা রেসিডেক্সের মাধ্যমে তুমি জানতে পারো। কি বলবো? এনএচবি রেসিডেক্স এর মাধ্যমে জানতে পারো। রেসিডেক্স মানে কি? রেসি মানে রেসিডেন্স, আর ইডেক্স মানে ইন্ডেক্স, ঠিক আছে? রেসি মানে রেসিডেন্স, আর ইন্ডেক্স। তার মানে যদি ঘরের প্রাইস বা জমির প্রাইস জানতে চাও তাহলে রেসিডেক্স এর মাধ্যমে তুমি যদি অ্যাড্রেস দাও, এক্সাক্ট ভ্যালুয়েশন বলে দেবে কি তোমার ভ্যালুয়েশন কত হতে পারে। তাই এনএচবি রেসিডেক্স এর মাধ্যমে এই সবগুলো কাজগুলো হয় আর কি। ওকে, ভালো করে দেখে নিও। এবার আসি সিআরআর এসএলআর। সিআরআর এক কথায় ভালো করে বুঝবে মানেটা কি। এটা রিজার্ভ রেশিও বলা হয়। রিজার্ভ রেশিও মানে হচ্ছে রিজার্ভটা কিন্তু আমাদের ব্যাংক এবং আরবিআই কে নিজের কাছে রাখতে হয়। এটা কিন্তু কন্ডিশন মেড বাই দা আরবিআই, ঠিক আছে? ভালো করে পড়বে ব্যাপারটা, এটা কি লেখা আছে। তো তবে এই যে সিআরআর কনসেপ্টটা কি বলতে চাইছে, সিম্পল তোমাকে এক্সাম্পল আমি আগে বুঝিয়ে তারপর আমি সেখানে বোঝাচ্ছি বাকিটা। তুমি দেখতেই পাচ্ছ সিআরআর একটা ছোট্ট ছবিটা তোমার সামনে এসছে। সেটা কিছুই নয়, সিম্পলি তুমি ধরে নাও কাস্টমার তুমি এখানে আছো, কাস্টমার তুমি এখানে আছো। কাস্টমার হিসেবে তুমি ডিপোজিট করছো কত? ডিপোজিট $1000, মানে আমি 1000 টাকাই ধরছি। 1000 টাকা তুমি বলতে গেলে ধরেছো, ফাইন। এবার ধরে তুমি কোথায় গেছো? কমার্শিয়াল ব্যাংক, নাম ধরে নাও এসবিআই। আমি এর নাম ধরে নিচ্ছি এসবিআই, ঠিক আছে? এর নাম ধরে নিচ্ছি এসবিআই। এসবিআই তে গেছো অ্যান্ড $1000 বা 1000 টাকা তুমি ডিপোজিট করেছো, ওকে? এবার ডিপোজিট যেই তুমি করলে, তুমি তো এবার ভাববে কি স্যার আমি তো ডিপোজিট করে দিয়েছি, তার মানে কি বছরের শেষে আমি তো সুদ পেয়ে যাবো, দ্যাটস ইট। কিন্তু ব্যাপারটা এখানে স্যার একটু মানে অন্যভাবে নিতে হবে। সেটা কি? তুমি টাকা তুমি রাখলে কোথায়? ব্যাংকে। ব্যাংকিং করলো, তুমি তো চলে গেলে। এবার তোমার টাকার ওপর সে 5% ধরো সিআরআর চলছে, সাপোজ বলছি 5% সিআরআর চলছে, তার মানে কি $1000 বা 1000 টাকার ওপর 5% সে কিন্তু আমাদের বলতে
আরবিআই কাছে রেখে দেবে। আরবিআই হচ্ছে নিচে দেখো, নিচে লেখা আছে দ্যাটস আরবিআই। তার মানে কি হলো কি তোমার যে 1000 টাকার উপর যদি আমি 5% ধরি তাহলে 50 টাকা হলো, তো 50 টাকা কিন্তু সে আরবিআই কাছে রেখে দেবে, এটা নিয়ম। তবে নিয়মটা কোথায় লেখা আছে স্যার? নিয়মটা লেখা আছে আরবিআই অ্যাক্ট 1934। তার মানে যে কোনো ব্যাংক, ভালো করে শুনবে, যে কোনো ব্যাংক আমাদের বলতে যে দেশের মধ্যে রয়েছে, ঠিক আছে, তো সেই ব্যাংকগুলো কি করবে, সেই ব্যাংকগুলো যতই কিন্তু কাস্টমার ডিপোজিট, ফিক্সড ডিপোজিট রাখুক না কেন, ওই ডিপোজিটের কিন্তু কিছু অংশ টাকা কিন্তু সে রেখে দেবে কার কাছে? ব্যাংকের কাছে। দিস ইজ দ্য ওয়ে ইট গোজ। আর এটা সিস্টেমটা আমি নয় স্যার, এটা বানিয়েছে আরবিআই অ্যাক্ট 1934। তবে কিন্তু শিডিউল কত? শিডিউল নাম্বার হচ্ছে বলতে সেকেন্ড। হ্যাঁ স্যার, এটা সেকেন্ড শিডিউলের মধ্যে লেখা আছে। আর শিডিউল গুলো কিন্তু পড়াবো তোমায়, শিডিউল অনেকগুলো আছে, ইন ডিটেলস পড়াবো তোমায়। তবে কিন্তু স্যার সিম্পল বুঝে নি যে এটা কে বলেছে রাখতে স্যার এদেরকে। তো বলেছে আরবিআই অ্যাক্ট 1934 সেকেন্ড শিডিউলের মাধ্যমে প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক কিন্তু আমাদের আরবিআই কাছে টাকা রাখবে। তবে এই সিআরআরটা স্যার আমাদের বলতে চলছে কত এখন রাইট নাও? সিআরআর চলছে এখন 3% স্যার। হ্যাঁ, এখন চলছে 3%। তাহলে 1000 টাকা রাখলে তাহলে 30 টাকা দিতে হবে কাকে? আরবিআই কে। তাহলে ব্যাংকের কাছে কত রইলো? ব্যাংকের কাছে কত রইলো? সেই হিসেবে 970 টাকা যদি বলি, কার কাছে রয়েছে? ব্যাংকের কাছে রিজার্ভ, তাই তো? তাহলে এইভাবে আমরা জানি কি 1000 টাকাই রিজার্ভ রেখে দিয়েছি ব্যাংকে? না স্যার, ব্যাংক কিন্তু সেখান থেকে পাঠিয়ে যেটা ব্যালেন্স থাকে সেটা ব্যাংকের কাছে থাকে। ওকে, আর সেটা কিন্তু যে রিজার্ভটা রাখবে সেটা মনে রাখবে এটা ক্যাশ ফর্মে হবে। কি ফর্মে? ক্যাশ ফর্মে রিজার্ভ রাখবে। তার মানে এটা নয় কি চেক বা আদার্স, না, একদম ডাইরেক্ট ক্যাশ দিতে হবে, এন্ড আরবিআই সেই ক্যাশটা রেখে দেবে নিজের কাছে। ঠিক আছে, তো আশা করি এই যে কনসেপ্টটা বুঝতে পেরেছো সিআরআরটা। তাহলে এর আগে যে আমি ডেটা দেখাচ্ছিলাম, ওয়ান বাই ওয়ান লাইন পড়ো, কি সেটা বলছে? দ্য অ্যাভারেজ ডেইলি ব্যালেন্স দ্যাট আ ব্যাংক ইজ রিকোয়ার্ড টু মেনটেন উইথ দ্য আরবিআই অ্যাজ আ শেয়ার অফ সাচ পার্সেন্টেজ। তার মানে কি যে তুমি টাকা রেখেছো তার পার্সেন্টেজ অফ ইটস এনডিটিএল, মানে কি যতটা টাকা ওর কাছে বেঁচে থাকবে, সেটাও আমি একটা নিয়ে আলোচনা করব। দ্যাট দ্য রিজার্ভ ব্যাংক মে নোটিফাই ফ্রম টাইম টু টাইম ইন দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া, banks can't lend the money to the corporates or the individual borrowers. Bank can't use that money for investment purpose. তার মানে ওই সব টাকাগুলো কিন্তু ওটা ইউজ করা যাবে না, so that CRR remains in current account and bank don't earn anything on that. বুঝতে পেরেছো? তাহলে সেইটুকু টাকা কিন্তু ব্যাংক কিন্তু কি করতে পারবে না? ইন্ডিভিজুয়াল লোন দিতে পারবে না। স্যার কান্ট ইউজ দ্য মানি ফর দ্য ইনভেস্টিং পারপাস অলসো, এন্ড কিন্তু আর্ন করতে পারবে না তার উপর। ইয়েস স্যার, এটাই কিন্তু আইনে লেখা আছে। তবে আমি বললাম না কি এই যে আমাদের ইন টার্মস অফ সেকশন 42 সেকশন 1 ক্লজ 1 অফ দ্য আরবিআই অ্যাক্ট 34, অল শিডিউল ব্যাংক আর রিকোয়ার্ড টু মেইনটেইন উইথ দ্য আরবিআই অ্যাজ ইন মানে অ্যাজ আ ক্যাশ রিজার্ভ রেশিও। এটা কিন্তু প্রত্যেকটা আমাদের সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক যেই বা হোক না কেন সিআরআর মেইনটেইন করবে। এবং আরবিআই যদি সিআরআর ইনক্রিজ করে দেয়, ফর এক্সাম্পল ধরো সিআরআর এখন আছে 5%, কালকে 10%, কালকে 12% যদি হয়ে যায়, তাহলে কিন্তু আরবিআই বলতে এটা কিন্তু কি করবে? ওই যে the available amount with the bank comes down and RBI uses it to drain out the excessive money from the bank and vice versa. তার মানে হলো কি যেই রিজার্ভটা কিন্তু আমাদের কি হবে, যে রেশিওটা বেড়ে যাবে। ধরো আমি বলি কি সিম্পল লজিকে বোঝো, যদি সাপোজ আমাদের যে সিআরআর সাপোজ আমাদের 9% হয়ে গেল, আমি তোমাকে দেখাচ্ছি ওভারঅল। সাপোজ সিআরআর ধরো আমি বলি 9% হয়ে গেল, ক্লিয়ার? সাপোজ আমি বলি 9% হয়ে গেল, তো 9% যদি হয়ে যায় তাহলে কি হবে? তো 9% হয়ে গেলে কিন্তু স্যার সিআরআর বেড়ে গেল। তাহলে কিন্তু কি হবে কি এবার থেকে 9% মানে 90 টাকা যদি ব্যাংক আরবিআই কাছে রাখে, তাহলে এখানে এটা হবে না, তাহলে হবে এটা কি? তাহলে এখানে হবে স্যার আমাদের 810 টাকা। ঠিক আছে, তো এখানে সরি এক সেকেন্ড, 910 টাকা, তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে কি স্যার কি ব্যাংকে তাহলে নিজের রিজার্ভটা বেড়ে গেল। এবার সেখানে কি হলো কি 9% এখানে আমাদের ব্যাংকের কাছে ব্যাংক আরবিআই কাছে পাঠিয়ে দিল। তাহলে একদিকে দেখতে গেলে কি এক্সেস লিকুইডটা চলে যাবে কার কাছে? আরবিআই কাছে। তার মানে কি বেশিরভাগ টাকা চলে যাবে আরবিআই কাছে, আর কম টাকা চলে আসবে ব্যাংকের কাছে। আগে কত ছিল ব্যাংকের কাছে? 970 ছিল তো? হ্যাঁ, এই 970 জায়গা 910। কেন, কি কারণে? স্যার সিআরআর বেড়ে গেছে। এই লাইনটাই আমি তোমাকে দেখাতে চাইছিলাম কি দেখো, if RBI increase the CRR, the available amount with the banks comes down. Yes, comes down, তার মানে কি যেটা ব্যাংকের কাছে থাকে সেটা কিন্তু অটোমেটিকলি ডাউন হয়ে যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এটা। তো ওভারঅল এটাকে আরো ডিটেলসে বুঝবো, তবে কিন্তু স্যার ওভারঅল ক্লাসে কিন্তু আমরা নিয়ে আলোচনা করব। তবে এসএলআরটা কি, এসএলআরটা ছোট্ট করে বুঝিনি, আবার একটা এসএলআর তো যদি বোঝাতে চাই তাহলে ভালো করে বোঝো। আমি বলেছিলাম কি ব্যাংকের যদি সাপোজ এটা আমি মুছে দিই, মুছে দিচ্ছি একদম ডাইরেক্ট, আমি দেখাচ্ছি এখান থেকেই, সেটা তুমি বুঝতে পারবে কিভাবে। সেটা হলো আমি যদি বলি, সেটা হচ্ছে
কি এখানে 5% যদি সিআরআর থাকে আর 5% সিআরআর যে অ্যামাউন্টটা সেটা কার কার কাছে চলে গেল, আমাদের আরবিআই কাছে চলে গেল। তাহলে 5% অফ 1000 তার মানে 50, আর 50 টাকা যদি আমি সরি তাহলে হয়ে গেল 950 টাকা, রাইট? এবার 950 টাকা এখন থাকছে, তো এবার এই রিজার্ভটা কার কাছে থাকছে, ব্যাংকের কাছে থাকছে। হ্যাঁ, তো ব্যাংকে এই টাকাটা নিজের কাছে রিজার্ভ রাখতে হবে কিছুটা তার অংশ। তার মানে কি এই 950 অংশটা মানে বলতে সে 18% অংশ সে নিজের কাছে রাখবে। তার মানে তুমি ভাববে কি 50 টাকা দেওয়ার পর 950 টাকা ব্যাংকের কাছে থাকলো, তাহলে কি হলো কি ব্যাংক সে 950 টাকাটা কাস্টমারকে লোন দিয়ে দিল না, 950 টাকার মধ্যে 18% ব্যাংকে নিজের কাছে রাখতে হবে, যেটা মাইনাস করে আসবে সেটা ব্যাংক কিন্তু কাস্টমারকে লোন দিতে পারে। ক্লিয়ার? তো ওই কারণে সিআরআর যখন চলে যাবে ব্যাংকের কাছে যেটুকু রিজার্ভ থাকবে সেটুকুর মধ্যে আবার 18% সে নিজের কাছে রাখবে, সেই 18%টাকে বলা হয় এসএলআর। কি বলবো? এসএলআর। তার মানে কি এই ক্যাশটা যে যাচ্ছে এটা সিআরআর, ঠিক আছে? আর যেটা ব্যাংক যেটা রিমেনিং অ্যামাউন্ট থেকে 18% সে নিজের কাছে রাখছে সেটা বলবো এসএলআর। তো এসএলআর বলতে গেলে কার কাছে থাকে, ব্যাংকের কাছে থাকে, আর সিআরআর আরবিআই কাছে থাকে। তাহলে সেই অনুযায়ী ডেফিনেশন তুমি যদি ভালো করে দেখো, দেখো কি বলছে, এসএলআর কিছুই নয়, বলতে এসএলআর ইজ ডিটারমাইন্ড বাই দ্য আরবিআই অফ কোর্স, মেনটেন বাই দ্য ব্যাংকস। দেখো এখানে লাইনটা বলে দিয়েছে, মেনটেন বাই দ্য ব্যাংকস in order to control the expansion of the banking credit. Clear? তেমনি determine the percentage of the total demand and time liability, এটাও পড়াবো আলাদা করে। SLR is common to use control the inflation and fuel growth by increasing or decreasing, তার মানে SLR ও কিন্তু বাড়ে আর কমে, ঠিক আছে? and interest rate এখন যদি বলো স্যার কত চলছে রাইট নাও, তাহলে চলছে এখন এই মুহূর্তে SLR that is 18%, ঠিক আছে? আর সিআরআর কত চলছে রাইট নাও, বলেছিলাম সিআরআর কত চলছে 3%। হ্যাঁ, এখন 3% সিআরআর এবং আমাদের এসএলআর কত 18%। তো ওভারঅল আমরা সব ডিটেলসে যাবো আস্তে আস্তে করে, ডিফারেন্স বিটুইন দ্যাট এই পার্টটা কিন্তু তুমি পড়ে নিও, জাস্ট সিম্পল সিআরআর এসএলআর কি সেটা পড়ে নিও, কয়েকটা পয়েন্টই আছে, সে বাইরে কিছু নেই। তবে আমি আস্তে আস্তে করে এবার ওপেন মার্কেট অপারেশনে যাই। ওপেন মার্কেট অপারেশন তুমি জানো, ওই যে বলেছিলাম কি স্যার আরবিআই যদি আমাদের কি করবে, এই বন্ড গুলো কিন্তু বাই করবে এবং আমাদের সেল করবে, বাই এন্ড সেল টু দ্য ব্যাংক বা কন্ট্রোল দ্য ইনফ্লেশন। ইয়েস, দিস ইজ দ্য ওয়ে। তো ওপেন মার্কেট অপারেশন তোমাকে পড়িয়ে দিয়েছি, জাস্ট টু ইউ গেট টু নো দিস ইনফরমেশন। এখানে জাস্ট একটা লাইন পড়ো, তাহলে বুঝতে পারবে আসলে কি ব্যাপারটা বলা হচ্ছে, ঠিক আছে? এবার আসি কোয়েশ্চেন আনসার রাউন্ড। ইয়েস অফকোর্স, যতটা পড়েছি ততটার উপর আমরা জাস্ট 10টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, লেটস সি হু ক্যান আনসার দিস। তাহলে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আরবিআই? তো স্যার আরবিআই হচ্ছে কিছুই নয়, দ্যাটস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন এ। নেক্সট যদি বলি হোয়াট ইজ লাইক when was the RBI was established? The established আমরা সবাই জানি 1935 সালে এস্টাবলিশ হয়েছিল, রাইট? আচ্ছা, আরবিআই was nationalized in which year? মানে জাতীয়করণ কোন সালে হয়েছিল এটা তুমি জানো, দ্যাট ইজ 1st January। ইয়েস, 1st January কোন সাল? 1949। নেক্সট, হু ইজ নোন অ্যাজ আ ব্যাংকার্স ব্যাংক? তার মানে ব্যাংকের বাবার নাম কি? অবশ্যই কিন্তু স্যার এসবিআই তো হবে না, এসবিআই তো নিজেই আরবিআই নিজে ব্যাংক চালাচ্ছে, মানে আরবিআই ভেতরে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আনসার হবে অফকোর্স দা আরবিআই। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ নাবার্ড, নাবার্ড কিন্তু মনে রাখবে এগ্রিকালচারের সবচেয়ে টপ বডি, ঠিক আছে? আর আমাদের সেবি হচ্ছে ক্যাপিটাল মার্কেট, তার মানে শেয়ার মার্কেটের বাবা, তার মানে কি যে যার বাবা কিন্তু মনে রাখবে, ওকে? আর এসবিআই ছেড়ে দাও, সে তো একটা ব্যাংক, তাই বলে আরবিআই কিন্তু এখানে আমাদের ব্যাংকার্স অফ দ্য ব্যাংক হিসেবে আমরা জেনে থাকি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, which function of the RBI involves the issuer currency? Issuer currency মানে বুঝতে পারছো, সে কারেন্সি ইস্যু করে। তো কোন ফাংশন অফ দ্য আরবিআই? ফিসকাল ফাংশন তোমাকে বলে দিই, এটা বেসিক্যালি ট্যাক্স থেকে যুক্ত হয়, ঠিক আছে? ইস্যু ফাংশন কিন্তু আমাদের বলে দিই অবশ্যই এটাই হবে। তবে হ্যাঁ, ক্রেডিট ফাংশন হচ্ছে লোন হয় স্যার, কিন্তু এখানে তো ইস্যুইং বলেছিল, তো আনসার অপশন নাম্বার বি, ওকে? নেক্সট এবার আসি, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য আরবিআই? কিছুই নয় স্যার, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করব, ব্যাস এটাই হচ্ছে তার টার্গেট। তাহলে ইনফ্লেশন মানে জিনিসের দাম, তার মানে কি প্রফিট তো হবে না, প্রফিট করে না আরবিআই এখানে, এখানে তো কন্ট্রোল করে। প্রাইস স্টেবিলিটি হতে পারে, ইকোনমিক গ্রোথ মানে জিডিপি, এবং আমাদের প্রাইস স্টেবিলিটি মানে ইনফ্লেশন গুলো কন্ট্রোল করতে পারে, রাইট? নেক্সট এবার আসি, which of the following is not a function of the RBI? not a function, তার মানে কি কারেন্সি ইস্যুয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাক্টিং অ্যাজ আ ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, ওকে, অলরাইট। আচ্ছা, ম্যানুফ্যাকচার অফ দ্য মানে ম্যানেজিং দ্য পাবলিক ডেট, পাবলিক ডেট মানে কি লোন হয়,
তো লোন নিয়ে আলোচনা, হ্যাঁ স্যার এর পার্ট, কিন্তু ম্যানুফ্যাকচার কয়েন হয় না, কয়েন হচ্ছে আমি বলেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ ফিনান্স। কি বললাম? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স এর কাজ এটা, তাই বলে অপশন নাম্বার এখানে নট বলেছে, তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট এবার আসি, উইচ অর্গানাইজেশন রেগুলেট দ্য কমার্শিয়াল ব্যাংক? দ্য কমার্শিয়াল ব্যাংকে রেগুলেট কে করে? অফকোর্স তার বাবার নাম আরবিআই, আমরা সবাই জানি। তবে আবার দেখতে পেয়েছি সেবি। আচ্ছা, সেবি হচ্ছে ক্যাপিটাল মার্কেট, তার মানে শেয়ার মার্কেটের বাবা। ঠিক আছে, একটা জিনিস আমরা জানি। এবং আমাদের ইডা দেখা গেছে, ইডা কি স্যার? ইডা ইন্স্যুরেন্স কোম্পানির বাবা। তার মানে কি যত ইন্স্যুরেন্স আমাদের রয়েছে, ইন্স্যুরেন্স আমি পার্টটা নেবো তোমাদের। তবে ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের হেড কে স্যার আইআরডিএ। আর ফাইন্যান্স মিনিস্ট্রি তো ডাইরেক্টলি কিন্তু কয়েন তৈরি করে, তুমি জানো। তো কয়েন গুলো কিন্তু এদের পার্ট। ঠিক আছে, তাই বলে আনসার আরবিআই হবে এখানে। নেক্সট হচ্ছে, হাউ মেনি কারেন্সি নোট প্রিন্টিং প্রেস আর দেয়ার ইন ইন্ডিয়া? তো প্রিন্টিং প্রেস আমরা 4টে দেখেছিলাম, যার মধ্যে প্রথম দুটো সামলাচ্ছে বিআরবি এনএমপিএল। ঠিক আছে, আর স্যার আমাদের রয়েছে দ্বিতীয় এসপিএম সিআইএল। তার মানে কি এই দুটো করে দুজন ভাগ করে নিয়েছে, দুটো করে মানে 4টে টোটাল রয়েছে। তো সেই হিসাবে কিন্তু দুটো দুটো মানে 4টে, অপশন নাম্বার সি, তাই তো। এন্ড কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে, উইচ অর্গানাইজেশন প্রিন্টস দ্য ইন্ডিয়ান কারেন্সি? অবশ্যই কিন্তু এখানে কিছু বলার নেই, এসবিআই কিন্তু কখনো প্রিন্ট করবে না। এসবিআই ইজ আ ন্যাশনালাইজড ব্যাংক, মানে জাতীয়করণ ব্যাংক। আরবিআই কিন্তু অবশ্যই হবে। আরবিআই সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিংও কিন্তু একসাথে দাঁড়াবে না। তবে কিন্তু এই যে আমাদের বলতে ফাইন্যান্স মিনিস্ট্রি, আমি বলেছিলাম এটা কয়েন কিন্তু আমাদের হবে। তো আমাদের অর্গানাইজেশন একমাত্র থাকবে, সেটা হচ্ছে আমাদের আরবিআই। ক্লিয়ার? আরবিআই কিন্তু কখনো মনে রাখবে এরা কয়েন তৈরি করে না, বাট নোট, তবে হ্যাঁ এক্সেপ্ট আমি বলেছিলাম 1 টাকার নোট, এক্সেপ্ট অনলি 1 রুপি নোট। তো আশা করি এই পয়েন্টগুলো কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, এবং এরকমই একটা পার্ট কোয়েশ্চেন্স আমি নিয়ে আসবো, বাট ওয়ান বাই ওয়ান। আমি আবার বলছি, এটা বেসিক্স ক্লাস নিলাম, এন্ড বেসিক্স এর উপর একটু হতে পারে ডিটেলস নিলাম, তবে কিন্তু ডিটেলস এর উপর যাবো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান প্রাইমারি ক্লাসেস। তবে হ্যাঁ, নেক্সট যে টপিকটা শুরু করাবো, মানে আমার এপিসোড 2 হবে, কিসের জন্য? তো বলে দিই যে নেক্সট এপিসোড 2 যেটা হবে আরবিআই সেকশনস এন্ড মেথড। তাহলে আরবিআই সেকশনস আমি নিয়ে আলোচনা করবেন, তার মেথডটা কি। তো এই জন্য এটা অবশ্যই মনে রাখবে, দিস ইজ my episode 2. Okay, so wait for another class will going to be held under episode 2. Till then, thank you. অবশ্যই কিন্তু নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, এন্ড ভালো থেকো।